তো তোদের তো নিশ্চয়ই দেখেছিস সিলেবাস যে সেমিস্টার 3-তে তোদের ওয়েব অপটিক্স আছে, ম্যাথমেটিক্যাল ফিজিক্স এগুলো সব আছে, তাই তো? মানে সিইউ এর যারা আছিস তাদের। আচ্ছা, আর অন্য ইউনিভার্সিটি যারা আছিস তাদের তো এমনি ওয়েব অপটিক্স তো সবসময় থাকবেই সিলেবাস, এটা তো কোর কোর্সের মধ্যেই পড়ে। বেশ, তাহলে ওই পার্টটা আমরা শুরু করবো, ওয়েব অপটিক্সের যে পার্টটা। তো আমার পার্টে যেটা আছে সেটা হচ্ছে যে খুব ছোট একটা জিনিস, কিন্তু মানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফার্মাস প্রিন্সিপাল। তো সিলেবাসটা দেখ, হ্যাঁ লেখা রয়েছে, দেখতে পাচ্ছি নিশ্চয়ই। এই যে ফার্মাস প্রিন্সিপাল, মানে যেটা হচ্ছে তোর ফার্মাস প্রিন্সিপালের যে স্টেটমেন্ট আর ম্যাথমেটিক্যাল ফর্ম, আর তার থেকে ফার্মাস প্রিন্সিপাল থেকে আমরা কি করে ল অফ রিফ্লেকশন আর রিফ্রাকশন ডিরাইভ করতে পারি, সেটা কোথায় না অ্যাট এ প্লেন অ্যান্ড কার্ভ সারফেস, মানে একটা প্লেন সারফেসে বা প্লেন মিরর বা ওরকম কোনো প্লেন সারফেসের জন্য হতে পারে, অথবা কোনো কার্ভ সারফেস, যেমন হচ্ছে ধর তোর কোনো একটা লেন্স, কনকেভ অর কনভেক্স লেন্স, অথবা কনকেভ মিরর, কনভেক্স মিরর। তো এগুলোর জন্য আমরা ল অফ রিফ্লেকশন এবং ল অফ রিফ্রাকশন এগুলো আমরা ডিরাইভ করতে পারি ফার্মাস প্রিন্সিপাল থেকে। তো এখানে যেহেতু সিলেবাসে এইটুকুই লেখা আছে, তো এখান থেকে খুবই স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্ন আছে, যেটা হচ্ছে ধর এরকমই তোকে প্রশ্ন দেবে, যেটা এখানে লেখা আছে যে তোকে বললো যে কোনো একটা প্লেন সারফেসের জন্য ল অফ রিফ্লেকশন ডিরাইভ করো, বা কোনো একটা ল অফ রিফ্লেকশন বা রিফ্লেকশন ডিরাইভ করো, অথবা কোনো একটা কার্ভ সারফেস যেমন কনভেক্স মিরর বা কনকেভ মিরর, এগুলোর জন্য তোমাকে মানে কোনো তোমাকে ল অফ রিফ্লেকশন বা ল অফ রিফ্রাকশন কিছু একটা ডিরাইভ করো। তো এইরকম স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্নই আছে এখানে, মানে আলাদা করে কিছু চাপ নিয়ে পড়ার চাপের কিছু নাই। তো বই যেগুলো মানে রয়েছে আর কি, বই তো মানে মোটামুটি যেগুলো আছে তোদের, তোরা হয়তো আগেও পড়েছিস, আমি জানি না তোদের লাইট ছিল কি আগে সেমিস্টারগুলোতে। তো এই বিঘফের যে বইটা রয়েছে, টেক্সট বুক অন লাইট, বিঘফ এবং কেজি মজুমদার, ওই বইটা এই পার্টটার জন্য এনাফ। এই যে ফার্মাস প্রিন্সিপাল যে পার্টটা রয়েছে, ছোট পার্ট, সেটার জন্য এনাফ। আর তাছাড়া তোরা যদি এক্সট্রা করতে চাস, তাহলে তার জন্য অজয় ঘটকের বইটা রয়েছে, অপটিক্স বাই অজয় ঘটক। সেই বইটা ভালো লেখা আছে, মানে তুই যদি এক্সট্রা কিছু জানতে চাস, এমনি তোর পরীক্ষায় পাস করার জন্য যেটুকু দরকার সেটুকুর জন্য বিঘফ এবং কেজি মজুমদারের বইটা যথেষ্ট। কিন্তু তোরা যদি আরো এক্সট্রা কিছু জানতে চাস, সে তার জন্য অপটিক্স বাই অজয় ঘটক রয়েছে, বা তোর ইউজিন হেক্টের যে অপটিক্সের বই রয়েছে সেটাও তোরা দেখতে পারিস। সেটা তো খুব ভালো, মানে ফিজিক্সটা যদি জানতে চাস তো তার জন্য তোদের ওই ইউজিন হেক্টের যে বইটা রয়েছে, বাই অপটিক্স বাই অজয় ঘটক, এই দুটো বই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আমি জানি না তোদের মানে আসলে এখন তোদের যা চাপ হয়েছে আর কি, সেক্ষেত্রে প্রথম মানে প্রাথমিক লক্ষ্যটা হয়ে দাঁড়ায় যে পরীক্ষায় পাস করা, ভালো নম্বর পাওয়াটা। তো সেই জন্য আমি জানি না কতটা তোরা সময় করে এই বইগুলো পড়তে পারবি, অজয় ঘটকের বা ইউজিন হেক্টের বই। তো তার জন্য বিঘোষ বা কেজি মজুমদারের বইটা তোরা দেখতে পারিস, সেটা যথেষ্ট মানে ঠিকঠাক পরীক্ষার জন্য যথেষ্ট ঠিকঠাক আছে, অনেক ওয়ার্কটাও এক্সাম্পলে করে দেওয়া আছে। তো এই বইগুলো তোরা দেখতে পারিস। তো এই গেল হচ্ছে আমাদের সিলেবাস এবং যে রেফারেন্স বই। তো এই নিয়ে কি কারোর কিছু বলার আছে? না। বেশ, তো এরপর আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে ফার্মাস প্রিন্সিপাল। তো ফার্মাস প্রিন্সিপাল জিনিসটা কি, মানে ধর আমরা যে দেখেছি যে কোনো একটা ধর রিফ্রাকশনের ক্ষেত্রে, ধর কোনো একটা আমরা দেখেছি নিশ্চয়ই যে ধর বালতির নিচে যে জলটা থাকে, মানে বালতিতে কোনো পুরো জলপূর্ণ কোনো একটা বালতি, তার যে তলাটা আর কি, তলদেশটা খানিকটা আমাদের মনে হয় কি দেখে যে ওটা খানিকটা উপরে উঠে এসেছে, সেরকম একটা ব্যাপার। বা আমরা যদি একটা ধর একটা গ্লাস রডকে আমরা যদি কোনো একটা বিকার, তার মধ্যে যদি জল নিয়ে সেই গ্লাস রডটাকে যদি ডুবিয়ে দিই, তো সেটা কি দেখি যে ওটা মনে হয় না যে লেন্সটা খানিকটা বেঁকে গেছে, সেটা তো রিফ্রাকশনের জন্য হয়, তোরা নিশ্চয়ই জানিস। তো সবসময় লাইট দেখতে পাচ্ছিস যে রিফ্রাকশনের ক্ষেত্রে সবসময় লাইট একটা স্ট্রেট লাইন বরাবর চলছে না, ওটা কিন্তু বেন্ড করে আছে খানিকটা। তো এই যে ফেনোমেনা যেগুলো রয়েছে, যে লাইট সবসময় স্ট্রেট লাইন বরাবর চলছে না, বেন্ড করে যাচ্ছে, কিন্তু বেন্ড করে এমন একটা মানে একটা নির্দিষ্ট পাতি নিচ্ছে সবসময়। মানে আমরা কোনো একটা যদি গ্লাস রডকে যদি কোনো একটা বিকার মানে জল ভর্তি বিকারের মধ্যে ডোবাই, তাহলে সবসময় দেখবো কোনো একটা নির্দিষ্ট দিকেই ও বেঁকে গেছে, মানে সবসময় তো ওই দিকটাই আমরা দেখবো, মানে এমন করে হবে না যে ওটা বেঁকে মানে ওরকম স্ট্রেট লাইন না হয় একটা ধর কার্ভ হয়ে গেছে, সেরকম হবে না। কোনো একটা গ্লাস রডকে যদি আমরা
জল ভর্তি বিকারের মধ্যে ডুবাই, তাহলে আমরা কখনোই দেখতে পাবো না যে ওই জলের তলায় যে অংশটা রয়েছে মানে গ্লাস রডটা, তো সেটা কোনো একটা কার্ভ বেঁকে গিয়ে কোনো একটা কার্ভ সারফেস মানে কার্ভ শেপ নিয়েছে, সেরকম কিন্তু আমরা কখনোই দেখবো না। আমরা সবসময় এরকম একটা স্ট্রেট সারফেস বা যেমন বেঁকে গিয়ে যেমন একটা নির্দিষ্ট শেপের জিনিস আমরা দেখবো। তো এই জিনিসটা কেন হয়? কারণ এই জিনিসটা এই কারণেই হয় যে লাইট কোনো একটা নির্দিষ্ট পাথ বরাবর চলতে পছন্দ করে। তো এই যে লাইট যে একটা নির্দিষ্ট পাথ বরাবর চলতে পছন্দ করে, তো এই জিনিসটা কে ঠিক করে দেয়? তো এই জিনিসটা যেটা যে প্রিন্সিপাল, ফিজিক্সের যে প্রিন্সিপাল আমাদের ঠিক করে দেয়, তো সেইটাই হচ্ছে আমাদের ফার্মাস প্রিন্সিপাল। তো ফার্মাস প্রিন্সিপাল যে জিনিসটা সেটা আমরা সাধারণত দেখবো যে এটা জিওমেট্রিক্যাল অপটিক্স বা রে অপটিক্স এগুলোর ক্ষেত্রেই আমাদের বেশি মানে ভ্যালিড আর কি। তো তোরা নিশ্চয়ই হাইগেন্স প্রিন্সিপাল জিনিসটা পড়েছিস হয়তো ক্লাস 12-এ পড়েছিস তো নাকি হাইগেন্স প্রিন্সিপাল? হ্যাঁ। তো হাইগেন্স প্রিন্সিপাল জিনিসটা কার ক্ষেত্রে ছিল? হাইগেন্স প্রিন্সিপাল ছিল হচ্ছে ওয়েভ অপটিক্সের জন্য। তো এখানে আমরা দেখবো ফার্মাস প্রিন্সিপাল যেটা সেটা হচ্ছে আমাদের জিওমেট্রিক্যাল অপটিক্সের জন্য ভ্যালিড। তো জিওমেট্রিক্যাল অপটিক্সের যদি আমরা পড়তে চাই, তাহলে আমাদের জিওমেট্রিক্যাল অপটিক্স বা রে অপটিক্স যদি আমরা পড়তে চাই শুরু করি, তো তার আগে আমাদের জানতে হবে যে রে জিনিসটা কি। তো রে কি কাকে বলছে না, দেখ লেখা রয়েছে এখানে, তো বলছে রে হচ্ছে একটা পাথ অফ মানে লাইটের প্রপাগেশনের একটা পাথ বা লাইট এনার্জি প্রপাগেশনের একটা পাথ ইন দ্য লিমিট অফ দ্য ওয়েভলেন্থ গোয়িং টু জিরো। তাহলে ওয়েভলেন্থ যখন জিরোর দিকে টেন্ড করছে, তো সেই লিমিটে এনার্জিটা যে পাথ বরাবর প্রপাগেট করছে, তো সেইটাকে আমরা বলবো হচ্ছে রে। তো তোরা কি আগে কখনো গ্রুপ ফেলোসিটি বা ফেস ফেলোসিটি এই জিনিসগুলো পড়েছিস? হ্যালো, তোরা কি বললাম বুঝতে পারলি? গ্রুপ ফেলোসিটি বা ফেস ফেলোসিটি ওয়েভের এগুলো কি পড়েছিস আগে? না। আচ্ছা, তোদের মনে হয় তাহলে এই সেমিস্টারে হয়তো আছে ওগুলো। তো আমরা যেটা মানে দেখি যে গ্রুপ ফেলোসিটি যেটা, সেই গ্রুপ ফেলোসিটির সাথে কিন্তু আমাদের এনার্জিটা প্রপাগেট করে, ফেস ফেলোসিটির সাথে না। তো এখানে এনার্জি প্রপাগেশন যেটা বলছে সেটা হচ্ছে আমাদের ফেস গ্রুপ ফেলোসিটির কথাটাই আমাকে বলছে কিন্তু এখানে। তাহলে এনার্জি প্রপাগেশন যখন জিনিস যেখানে দেখবি আর কি, এনার্জি প্রপাগেশন সংক্রান্ত জিনিস সব জায়গা থেকে দেখবি, তো সেখানে কিন্তু বুঝতে হবে যে সেগুলো কিন্তু আমাকে গ্রুপ ফেলোসিটির কথা বলছে। বেশ, তাহলে এই গেল হচ্ছে আমার রে এর ডেফিনেশন। তো এরপর আমরা কি দেখবো না, জিওমেট্রিক্যাল অপটিক্স জিনিসটা কি। তো জিওমেট্রিক্যাল অপটিক্স জিনিসটা কি না, জিওমেট্রিক্যাল অপটিক্স হচ্ছে যে মানে ওয়েভ অপটিক্স এর ক্ষেত্রে কি হয়, ওয়েভ অপটিক্স এর ক্ষেত্রে এমন হয় যে আমরা যে আমাদের যে যেগুলো নিয়ে আমরা ধর এক্সপেরিমেন্ট করি, যে যন্ত্রগুলো নিয়ে, তো সেই যন্ত্রগুলোর যে ডাইমেনশন, সেই ডাইমেনশন যে ওয়েভলেন্থ অফ লাইটের ডাইমেনশনের সঙ্গে কম্পেয়ারেবল। ভয়েসটা আসছে না ঠিক। আচ্ছা, এখন শোনা যাচ্ছে? হ্যালো, আসছে কিন্তু খুব লো আসছে। আচ্ছা, আসলে আমার একটু মানে গলায় প্রবলেম হচ্ছে, আমি চেঁচাতে পারছি না নাকি। এখন শোনা যাচ্ছে কি? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা ওর নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে দাদা মনে হয়। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, তাহলে যেটা বলছিলাম যে তো সেটা আমরা যেটা বলছিলাম ওয়েভ অপটিক্স এর ক্ষেত্রে আমাদের যে আমরা যে মানে যে যন্ত্রগুলো নিয়ে আমরা এক্সপেরিমেন্ট করি, সেই তাদের ডাইমেনশন আমাদের ওয়েভলেন্থ অফ লাইট যেটা তার সঙ্গে কম্পেয়ারেবল। কিন্তু আমরা জিওমেট্রিক্যাল অপটিক্স এর ক্ষেত্রে যেটা দেখবো, যে জিওমেট্রিক্যাল অপটিক্স এর ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করবো, যেমন ধরা যাক লেন্স বা মিরর, তো সেগুলো ডাইমেনশন কিন্তু অনেক বড় হয়, মানে অনেক মানে ওয়েভলেন্থ অফ লাইটের তুলনায় অনেকটাই বড় হয়। তো সেটাই আমরা এখানে লিখেছি যে ধর ওয়েভলেন্থ অফ লাইট, যে আমরা ধর যেটা হচ্ছে আমাদের মানে যে দৃষ্টির মানে যেটা আমরা দেখতে পাই আর কি, যে লাইটের ওয়েভলেন্থের যে রেঞ্জ সেটা হচ্ছে 4000 থেকে 7000 অ্যাংস্ট্রম, মানে 4 × 10⁻⁵ সেন্টিমিটার টু 7 × 10⁻⁵ সেন্টিমিটার। তো এই হচ্ছে আমাদের ওয়েভলেন্থ অফ লাইট, মানে যেটা আমরা দেখতে পাই। তো সেটাই আমরা লিখি যে ওয়েভলেন্থ অফ লাইট হচ্ছে অর্ডার অফ 10⁻⁵ সেন্টিমিটার, এবং সেটা কি না, সেটা হচ্ছে স্মল কম্পেয়ার টু দ্য ডাইমেনশন অফ দ্য নর্মাল অপটিক্যাল ইনস্ট্রুমেন্টস লাইক লেন্সেস অ্যান্ড মিরর্স। মানে যেগুলো আমরা জিওমেট্রিক্যাল অপটিক্সের ক্ষেত্রে ইউজ করি, যেটা হচ্ছে লেন্স বা মিরর ইত্যাদি জিনিসগুলো, তো সেগুলো ডাইমেনশনের রেসপেক্টে কিন্তু ওয়েভলেন্থ অফ লাইট কিন্তু অনেকটাই ছোট। তো তার জন্য কি হয় না, তার জন্য আমরা যেটা করতে পারি যে আমরা ওয়েভলেন্থের যে ফাইনাইটনেস সেইটাকে আমরা নেগলেক্ট করতে পারি, মানে আমরা ধরতে পারি যে ওয়েভলেন্থটা খুবই নেগলিজিবল আর কি। ওই মানে যে ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে আমরা এক্সপেরিমেন্ট করছি, সেই ইনস্ট্রুমেন্টের ডাইমেনশনের তুলনায় ওয়েভলেন্থটা নেগলিজিবল। তো
তো সেই যে ব্রাঞ্চটা, মানে আমরা অপটিক্সের যে ব্রাঞ্চে এরকম অ্যাপ্রক্সিমেশন নিয়ে আমরা অপটিক্সের যে ব্রাঞ্চে পৌঁছই, সেইটাকে আমরা বলি হচ্ছে জিওমেট্রিক্যাল অপটিক্স। তো জিওমেট্রিক্যাল অপটিক্স এবং রের যে ব্যাপারটা বললাম, সেটা কি বোঝা গেল নাকি কোনো অসুবিধা আছে? হ্যাঁ, মানে আমরা এখানেতে মানে এমন ভাবে বলবো যে লাইটটা যেন স্ট্রেট লাইন পুরোটা। হ্যাঁ, এক্ষেত্রে আমরা বলতে পারি লাইটটা স্ট্রেট লাইনে চলে। কিন্তু আমরা যখন দেখবো যে ডিফ্রাকশন মানে ওয়েভ অপটিক্সের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আমরা দেখবো যে লাইট কিন্তু স্ট্রেট লাইন চলবে না, ওটা কিন্তু বেন্ড করে যাবে, কোনো একটা বেন্ড করে শার্প এজ থাকলে বেন্ড করে যাবে। হ্যাঁ, ঠিক। বেশ, তো এখানে দেখ এই ছবিটা আঁকা হয়েছে যে মানে এটা আমি ওই তোর ওই সিঙ্গেল স্লিট যে ব্যাপারটা বলার জন্য, ডিফ্রাকশনের ক্ষেত্রে ব্যাপারটা বলার জন্য মানে এঁকেছিলাম আর কি। তো এরকম ধর যদি এই স্লিটের ডাইমেনশনটা যদি খুব স্মল হয়, তাহলে আমরা দেখবো যে লাইটটা বেন্ড করে যাচ্ছে। কিন্তু যদি এটা অনেকটা বড় হয় ডাইমেনশনটা, মানে তাহলে আমরা কিছু দেখতে পাবো না, আমরা দেখবো লাইটটা স্ট্রেট লাইনেই চলছে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো এরপর আমরা যেটা আসবো সেটা হচ্ছে ফার্মাস প্রিন্সিপাল। তো এটা গেল হচ্ছে আমাদের রে এবং জিওমেট্রিক্যাল অপটিক্স কাকে বলে। এবার হচ্ছে ফার্মাস প্রিন্সিপাল। তো ফার্মাস প্রিন্সিপাল ব্যাপারটা কি বলছে না, ধরা যাক কোনো একটা মিডিয়াম রয়েছে যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে n। তো সেই মিডিয়ামে লাইট তো যে কোনো পাথ বরাবর প্রোপাগেট করতে পারে। ধর এরকম এই যে ছবিটা আঁকা হয়েছে এখানে, যে লাইটটা এরকম এসিবি পাথ বরাবর প্রোপাগেট করতে পারে, আবার এসি প্রাইম বি এই পাথ বরাবর প্রোপাগেট করতে পারে। কিন্তু আমরা দেখতে পাই যে লাইট একটা নির্দিষ্ট পাথ বরাবর প্রোপাগেট করছে, মানে এত মানে এরকম তো এ থেকে বিতে যাওয়ার জন্য তো অনেক রকম ইনফাইনাইট আমার পাথ হতে পারে। কিন্তু আমরা দেখতে পাবো যে লাইটটা কিন্তু একটা নির্দিষ্ট পাথ বরাবরই এই এ থেকে বিতে যাচ্ছে। তো সেই যে পাথটা যে প্রিন্সিপাল ডিটারমাইন করে দেয়, তো সেইটাই হচ্ছে আমার ফার্মাস প্রিন্সিপাল। তো ফার্মাস প্রিন্সিপাল কি বলছে না, বলছে দ্য রে উইল করেসপন্ড টু দ্য পাথ ফর হুইচ দ্য টাইম টেকেন ইজ অ্যান এক্সট্রিমাম। তাহলে রেটা এমন পাথ বরাবরই চলবে, তো যেটার জন্য যে টাইম যেটা লাগবে, মানে এ থেকে বিতে যাওয়ার জন্য যে টাইম লাগবে, সেটা হবে হচ্ছে এক্সট্রিমাম। এক্সট্রিমাম বলতে আইদার মিনিমাম অর ম্যাক্সিমাম অর ডিফারেন্ট। দ্য কারেন্ট রেসপেক্ট এক্সট্রিমাম হবে ইন কম্প্যারিজন টু নিয়ার বাই পাথস। তাহলে অন্য যে পাথগুলো রয়েছে, সেই পাথ বরাবর লাইট যেতে যে টাইম লাগে, সেই টাইমের মানে সেই যে টাইমটা, এবং যে পাথ বরাবর লাইট যাবে সেই টাইমটা মানে যে পাথ বরাবর লাইট যাবে সেই টাইমটা বাকি যে টাইমগুলো রয়েছে সেগুলোর তুলনায় এক্সট্রিমাম হবে। মানে এটা আইদার মিনিমাম অর ম্যাক্সিমাম অর ডিফারেন্ট। তো এই যদি আমার কন্ডিশন হয়, তাহলে লাইটটা সেই পাথ বরাবরই প্রপাগেট করবে যে বরাবর টাইম যেটা লাগবে এ থেকে বিতে যেতে, সেটা এক্সট্রিমাম। তো এটাই হচ্ছে আমার ফার্মাস প্রিন্সিপালের স্টেটমেন্ট। তো আমরা এটা আর একভাবে বলতে পারি, যেটা হচ্ছে আমাদের অরিজিনাল স্টেটমেন্ট। তো সেটা কি বলছে না, বলছে দ্য অ্যাকচুয়াল রে পাথ বিটুইন টু পয়েন্টস ইজ দ্য ওয়ান ফর হুইচ দ্য অপটিক্যাল পাথ লেংথ ইজ স্টেশনারি উইথ রেসপেক্ট টু ভেরিয়েশনস অফ পাথ। তাহলে এখানে আমরা কি বলছি না, আগেরটার ক্ষেত্রে আমরা বলছিলাম যে টাইমটা আমার এক্সট্রিমাম হবে যে পাথ বরাবর গেলে, আর এক্ষেত্রে আমরা বলছি যে যে অপটিক্যাল পাথ লেংথ যেটা হবে সেটা হচ্ছে আমার স্টেশনারি হবে। কার রেসপেক্টে না, উইথ রেসপেক্ট টু দ্য ভেরিয়েশনস অফ দ্য পাথ। মানে আমার অনেকগুলো পাথ আছে, তো আমাদের যে পাথের রেসপেক্টে আমার পাথ লেংথটা, অপটিক্যাল পাথ লেংথ যেটা, সেটা স্টেশনারি হবে বা টাইমটা আমার এক্সট্রিমাম হবে। তো সেইটাই হচ্ছে আমার নির্দিষ্ট পাথ, যে পাথ বরাবর লাইট প্রপাগেট করবে। তো এই দুটোই হচ্ছে তোর ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট। আচ্ছা, কেউ কিছু বলছিস? দাদা বলছি স্টেশনারি ব্যাপারটা একটু বোঝাবে? স্টেশনারি বলতে আমরা যেটা বলি যে ধর যদি আমাদের টাইম যেটা লাগে, মানে এ থেকে বিতে যেতে যে আমার টাইম লাগে, তো সেই টাইমটা হচ্ছে আমার যে ধর এরকম, মানে এক্সট্রিমাম বলতে আমরা কি বোঝাই, এক্সট্রিমাম মানে হচ্ছে আমার যে ধর ডিটি ডিএক্স ইকুয়াল টু 0। তো এটা হচ্ছে আমার এক্সট্রিমাম। তো এক্সট্রিমাম মানে তার মধ্যে মিনিমাম থাকছে, ম্যাক্সিমাম থাকছে, স্টেশনারি থাকছে। এবার স্টেশনারি বলতে আমরা যেটা বলি যে তাহলে আমার ডিটি টু ডিএক্স স্কোয়ার যেটা, সেটাও কিন্তু আমার এরকম 0 আসবে। তো এইটা হচ্ছে আমার আচ্ছা, মানে যেটা হচ্ছে তোর ওই ইয়ের পয়েন্ট, মানে ইনফ্লেকশন পয়েন্ট বা ফ্যারেল পয়েন্ট যে ব্যাপারগুলো, ওইটা ওই জিনিসটাকে বোঝাচ্ছে। বুঝতে পেরেছি। হ্যাঁ, ম্যাক্সিমাম মিনিমাম মানে আসল তোর কন্ডিশন হচ্ছে এইটা হচ্ছে তোর কন্ডিশন। তার জন্য তোর ম্যাক্সিমাম মিনিমাম বা স্টেশনারি এই ব্যাপারগুলো আসবে। মানে তোকে হতে হবে এক্সট্রিমাম হতে হবে, এরকম ব্যাপার নয় যে তোকে ম্যাক্সিমাম হতে হবে মিনিমাম হতে হবে, বা মানে ম্যাক্সিমাম মিনিমাম স্টেশনারি তিনটেই হতে পারে। তো তার জন্য মানে তিনটের ক্ষেত্রেই যে কন্ডিশনটা স্যাটিসফাই করে সেটা হচ্ছে এই কন্ডিশনটা। বুঝা গেল? হ্যাঁ, তো এটা গেল হচ্ছে আমাদের যে ফার্মাস প্রিন্সিপালের স্টেটমেন্ট। তো এবার আমরা যদি ম্যাথামেটিক্যাল ফর্মটা দেখি,
তো ম্যাথামেটিক্যাল ফর্ম কি বলছে না, ধর এরকম একটা মিডিয়াম রয়েছে যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে n। তো এরকম এ থেকে বি বরাবর লাইট প্রপাগেট করছে, একবার যাচ্ছে এ সি বি বরাবর, একবার যাচ্ছে এ সি প্রাইম বি বরাবর। তো ধর এরকম যে এই যে কার্ভ যেটা রয়েছে এ থেকে বি বরাবর যে পাথ, তার একটা স্মল পাথ কার্ভ যদি আমরা কার্ভ লেন্থ ইনফাইনাইটেসিমাল স্মল কার্ভ লেন্থ যদি আমরা কনসিডার করি, যার লেন্থ হচ্ছে ডিএসআই, মানে আইথ সেগমেন্ট আর কি, আইথ আর্ক লেন্থ। তো সেটার জন্য আমাদের তাহলে যে পাথ যেটা হবে, মানে যেহেতু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স n রয়েছে, তাহলে কি হবে না, তাহলে তার যে পাথ লেন্থ যেটা সেটা হবে হচ্ছে ni ইন্টু ডিএসআই, তাই তো? এটাই বোঝা গেল? না, এটা বুঝতে পারলাম না। এটা আবার বেশ বেশ। তো ধর একটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স রয়েছে, মানে ধর একটা পাথ রয়েছে যেটাতে ধর এরকম এ থেকে বি বরাবর প্রপাগেট করছে লাইট। তো সেখানে হচ্ছে ধর এনটা হচ্ছে 1, ধর এরকম পাথ রয়েছে, এরকম ধর এটা হচ্ছে ডিএস আই সেগমেন্ট, তো এখানে n ইকুয়াল টু 1। তো সেক্ষেত্রে তোর পাথ লেন্থ কত হবে, ডিএসআই এইটুকুর জন্য। অপটিক্যাল পাথ দিয়ে বলছে, আচ্ছা বুঝতে পেরেছি। অপটিক্যাল পাথ বলছি। তাহলে অপটিক্যাল পাথ মানে কি? অপটিক্যাল পাথ মানে তাহলে তো আমাকে ni ইন্টু ডিএসআই করতে হবে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তো আমাকে গুণ করতে হবে, তাই না? যদি n রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হয় তাহলে তার জন্য আমাকে তো ni ইন্টু ডিএসআই করতে হবে অপটিক্যাল পাথ। হ্যাঁ, তো সেটাই আমরা করেছি। তাহলে এরকম যদি এই স্মল সেগমেন্ট যেটা রয়েছে, যেটার লেন্থ হচ্ছে অপটিক্যাল পাথ লেন্থ হচ্ছে ni ইন্টু ডিএসআই, তো এইটা হচ্ছে অপটিক্যাল পাথ। তাহলে এইটা মানে এখান থেকে এইটুকু যেতে তাহলে টাইম কত লাগবে? লাইটের যে স্পিড সেটা দিয়ে আমাকে ভাগ করতে হবে, তাহলে সেটা আমি টাইমটা পাবো। মানে ধর ডিটিআই যেটা, তাহলে ডিটিআই কত হবে? ডিটিআই সমান হচ্ছে ni ডিএসআই ডিভাইডেড বাই সি, লাইটের স্পিড যেটা, তাই তো? হ্যাঁ, তো আমাকে কি করতে হবে না, ফার্মাস প্রিন্সিপাল অনুযায়ী আমার এই যে টাইমটা রয়েছে এই টাইমটাকে আমার মিনিমাম হতে হবে। মানে এর যে টোটাল টাইমটা, আমি তো আইথ সেগমেন্ট যে টাইমটা লাগে সেটা আমি বললাম, তো এটার যে সামটা, তো এইটাকে আমার মিনিমাম হতে হবে। তো সেটাই আমরা এখানে লিখেছি যে এটার সাম মানে এটারও সাম। তো সেটাই একটা ম্যাক্সিমাম বা সিনারিও তো হতে পারে। হ্যাঁ, মানে তোর এটা হবে হচ্ছে তোর টিটি ডিএক্সআই ইকুয়াল টু, মানে যেটা আমি এখানে লিখেছি ডিটিআই ডিএক্সআই ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমার কন্ডিশন, ওটাই হচ্ছে আমার কন্ডিশন। ওইটাই আমি মানে কার্ভেচার গুলো আমি দেখবো না, আমি জাস্ট শুধু এই স্লোপটা দেখবো, স্লোপটা ডিটিডিএক্স ইকুয়াল টু 0, এটাই আমার মানে এটাই হচ্ছে আমার কন্ডিশন ফার্মাস প্রিন্সিপালের জন্য। বেশ, তাহলে আমার এটা হচ্ছে যে অপটিক্যাল পাথ লেন্থ বিটুইন টু পয়েন্টস মে বি এক্সপ্রেসড অ্যাজ এত, মানে অপটিক্যাল পাথ লেন্থ হচ্ছে এইটা ni ডিএসআই। তো এটাকে আমি যদি 1/c দিয়ে ভাগ করে দিই তাহলে সেটা মানে 1/c দিয়ে গুণ করি তাহলে সেটা আমার টাইমটা বোঝাবে। তো এখানে তুই 1/cটা আমার বাদ দেওয়া উচিত, কেননা এটা তো অপটিক্যাল পাথ লেন্থ বলছে। বেশ, তাহলে এটা যদি এটা হচ্ছে একটা তো ডিসক্রিট মিডিয়ামের জন্য আমরা এরকম আইথ সেগমেন্ট মানে সেগমেন্টে ভাগ করে নিয়েছি। তো এবার যদি ওটা ইনফাইনাইটেসিমালি স্মল হয় ওই সেগমেন্টগুলো, ডিএসআই গুলো যদি খুব স্মল হয় তাহলে সেটা আমার ইন্টিগ্রেশনে কনভার্ট হয়ে যাবে, যদি ইফ n ভ্যারিজ কন্টিনিউয়াসলি ওভার দ্য পাথ, তাই তো? তো এটা হবে। তাহলে আমার ফার্মাস প্রিন্সিপাল অনুযায়ী কি বলবো? ফার্মাস প্রিন্সিপাল অনুযায়ী আমরা যেটা বলতে পারি যে ডেল্টা অফ সাম ওভার আই ni ডিএসআই ইকুয়াল টু 0। এবার আমার তো এখানে 1/c দিয়ে জাস্ট ভাগ ছিল, আমাকে এটা করতে হতো যে আমার পাথটাকে আমাকে মিনিমাম, এই টাইমটাকে আমাকে এক্সট্রিমাম করতে হতো। তো এখানে 1/c দিয়ে ভাগ ছিল এবং সিটা আমার কনস্ট্যান্ট, তো তার জন্য আমি বলতে পারি যে এই পাথ লেন্থ যেটা রয়েছে অপটিক্যাল পাথ লেন্থ, তো সেইটাই আমাকে এক্সট্রিমাম হতে হবে, কারণ এক্ষেত্রে আমার যেহেতু সিটা কনস্ট্যান্ট, সেই জন্য আমরা বলছি যে ডেল্টা অফ সাম ওভার আই ni ডিএসআই ইকুয়াল টু 0। এবার ডেল্টাটা কি না, ডেল্টাটা হচ্ছে যে আমরা তোরা পরের সেমিস্টারে হয়তো দেখবি, ফোর্থ সেমিস্টারে, যে এরকম আমরা একটা জিনিস পড়ি যে হ্যামিল্টনস প্রিন্সিপাল অফ লিস্ট অ্যাকশন। তো সেই হ্যামিল্টনস প্রিন্সিপাল অফ লিস্ট অ্যাকশনে এরকম ডেল্টা জিনিসটা আছে, ডেল্টা অপারেটর যেটা আছে। তো ডেল্টা অফ n ডিএস ইকুয়াল টু যেটা 0, সেটার মানে হচ্ছে তোকে এইটা হচ্ছে তোর মানে এই জিনিসটাকে তোকে এক্সট্রিমাম করতে হবে। মানে এটা হচ্ছে লিস্ট অ্যাকশনের মানে কি বলে হ্যামিল্টনস লিস্ট অ্যাকশন প্রিন্সিপালের একটা ফর্ম আর কি, যেটা হচ্ছে ফার্মাস প্রিন্সিপাল। তো এখন ওটা বললে হয়তো তোরা বুঝতে পারবি না। তো আপাতত এটুকু ধরে রাখছে এই ডেল্টা অফ n ডিএস ইকুয়াল টু ইন্টিগ্রেশন n ডিএস ইকুয়াল টু 0। তো এটাই হচ্ছে আমাদের ফার্মাস প্রিন্সিপালের ফর্ম। তো এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটাই আমাকে ডিটারমাইন করে দিচ্ছে যে কোন পাথ বরাবর লাইটটা প্রপাগেট করবে।
তো এটা হচ্ছে আমাদের ফার্মাস প্রিন্সিপালের যে ম্যাথামেটিক্যাল ফর্ম। তো ধর এরকম এই যে ডিএস যেটা রয়েছে, তো সেই ডিএসটা তো বুঝতে পারছিস, ডিএসটা হচ্ছে আমাদের আর্ক লেংথ। তো এবার আর্ক লেংথটা তো ধর বিভিন্ন ধরনের কোঅর্ডিনেট সিস্টেমে বিভিন্ন ধরনের হবে। তো ধর এরকম যদি আমি কোনো একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে দেখি, তো সেক্ষেত্রে আমার ডিএসটা হবে হচ্ছে স্কোয়ার রুট অফ ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই স্কোয়ার। একই রকম ভাবে আমরা যদি ওটাকে আমরা প্লেন পোলারে দেখি, তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে ডিআর স্কোয়ার প্লাস আর টি থিটা হোল স্কোয়ার। এটা বোঝা গেল কি? হ্যাঁ। বেশ, তো এবার আমরা যেটা করি মানে এখানে আমরা সাধারণত ধরে নিই যে আপাতত তোদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী আমরা ধরি যে মিডিয়াম যেটা রয়েছে, মানে যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এন যে মিডিয়ামটা, সেই মিডিয়ামটা যে হোমোজিনিয়াস মিডিয়াম। মানে এই এন যেটা রয়েছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যেটা, সেটা হচ্ছে থ্রু আউট দ্য মিডিয়াম কনস্ট্যান্ট, ওটার কোনো স্পেস মানে স্পেসের রেসপেক্টে কোনো ভেরিয়েশন নেই। মানে ধর এরকম এন ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট টু এক্স, মানে এক্স হচ্ছে ধর স্পেস, মানে স্পেসটা আর কি স্পেস কোঅর্ডিনেট। তো এনটার কোনো এরকম স্পেস কোঅর্ডিনেটের উপর ভেরিয়েশন নেই, এটা আমরা ধরে নিই। মানে ইন জেনারেল কিন্তু এনটা এক্স ওয়াই জেড এর ফাংশন হতে পারে, যে কারণে আমরা এই এনটাকে ইন্টিগ্রেশনের মধ্যে রেখেছি। কিন্তু মানে তোদের যে আপাতত যে সিলেবাসটা রয়েছে, তো সেই সিলেবাস অনুযায়ী এনটা হচ্ছে কনস্ট্যান্ট। তো তার জন্য আমরা এই এনটাকে কিন্তু ইন্টিগ্রেশনের বাইরেও নিয়ে চলে আসতে পারি, যেহেতু কনস্ট্যান্ট সেই জন্য ইন্টিগ্রেশনের বাইরে আমরা আনতে পারি। তো এই হচ্ছে আমাদের যে ফার্মাস প্রিন্সিপালের ম্যাথামেটিক্যাল ফর্ম। তো এরপর ফার্মাস প্রিন্সিপালের যে আচ্ছা ম্যাথামেটিক্যাল ফর্ম এবং ফার্মাস প্রিন্সিপালের যে স্টেটমেন্ট, এগুলো কি মোটামুটি বোঝা গেল? দাদা বলছি এনটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে তো এনটা বাইরে বেরিয়ে আসবে বললে, তাহলে ওটা কি হবে এন ডেল্টা ইন্টিগ্রেশন ডিএস ইকুয়াল টু 0 এরকম ফর্ম আসবে? হ্যাঁ, এনটা তো আমার কনস্ট্যান্ট, এনটাকে আমি বাদ দিয়ে দিতে পারি, এটা নট ইকুয়াল টু 0, তাহলে ডেল্টা অফ ডি, তাহলে ডেল্টা ইন্টিগ্রেশন ডিএস ইকুয়াল টু 0 হবে। হ্যাঁ হ্যাঁ। এইবার ডেল্টা ইন্টিগ্রেশন ডিএস ইকুয়াল টু 0, এখান থেকে অঙ্ক করবার সময় আমরা এটাকে করব কি করে, ইভালুয়েট করব কি করে? সেটা আমি আসছি। তো এখানে কয়েকটা প্রবলেম আমি বলবো, সেখানে তুই বুঝতে পারবি। যেমন ধর এই যে ল অফ রিফ্লেকশন বা ডিফ্র্যাকশন, এই জিনিসগুলোতে এগুলোতে আমি আসছি, তখন বুঝতে পারবি কি করে করছেন। ঠিক আছে? বেশ, তো এই জিনিসটা যদি ক্লিয়ার থাকে, তো তাহলে আমরা ফার্মাস প্রিন্সিপাল থেকে কয়েকটা আমরা দেখতে পারি যে কয়েকটা তো রয়েছে আর কি, মানে ওর যে অ্যাপ্লিকেশন যেগুলো রয়েছে ফার্মাস প্রিন্সিপালের দু একটা, এগুলো থেকে আমাদের 2 নম্বরের কিছু কোশ্চেন দিতে, 2 মার্কসের বা 3 মার্কসের কিছু কোশ্চেন দিতে পারে, যে এখান থেকে দেখাও যে মানে রেক্টিলিনিয়ার প্রপাগেশন অফ লাইট যে ফার্মাস প্রিন্সিপালকে ওবে করছে সেটা তুমি দেখাও। তো এরকম টাইপের কিছু প্রশ্ন দিতে পারে। তো রেক্টিলিনিয়ার প্রপাগেশন অফ লাইট তোরা তুমি সবাই জানিস নিশ্চয়ই, যে লাইট মুভ ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার ইন আ হোমোজিনিয়াস মিডিয়াম। Then Fermat's principle implies that the path of the ray between the 2 points should be least. যেটা আমি বলছিলাম যে যদি হোমোজিনিয়াস মিডিয়াম বরাবর প্রপাগেট করে, তো হোমোজিনিয়াস মিডিয়াম বরাবর যদি প্রপাগেট করে, তাহলে বুঝতেই পারছিস এনটা হচ্ছে কনস্ট্যান্ট, যেটা তুই একটু আগে বললি যে এনটা তাহলে বাইরে চলে যাবে, তাহলে ডেল্টা অফ ডিএস ইন্টিগ্রেশন ডিএস ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে ডেল্টা অফ ইন্টিগ্রেশন ডিএস ইকুয়াল টু 0 মানে কি? তাহলে পাথটাকে লিস্ট হতে হবে, পাথটা মিনিমাম হতে হবে। তো সেটাই আমরা বলেছি যে Fermat's principle implies that the path of the ray between the 2 points should be least. তাহলে পাথ যেটা, সেইটাকে আমাকে লিস্ট হতে হবে। তাহলে এই লিস্ট পাথ যেটা হয়, মানে ধর আমরা তোরা কি জানিস যে ধর একটা এরকম 2 ডাইমেনশনাল যদি আমাদের সারফেস থাকে, মানে 2 ডাইমেনশনাল প্লেন যদি হয়, তো সেটার ক্ষেত্রে ধর এরকম এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, সেই পয়েন্টের জন্য যে মানে লিস্ট পাথ লেংথ সেটা কি হয়? স্ট্রেট লাইন হয়, সেটা তুই নিশ্চয়ই জানিস, স্ট্রেট লাইন হবে। হ্যাঁ, যেটা আমি ধর এখানেও এঁকেছি। তো এই স্ট্রেট লাইন বরাবর, তাহলে সেটাই বলছি যে যদি হোমোজিনিয়াস মিডিয়াম হয়, তাহলে হোমোজিনিয়াস মিডিয়ামের ক্ষেত্রে আমার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে আমার ডেল্টা অফ ইন্টিগ্রেশন ডিএস হচ্ছে 0। তাহলে আমাকে কি করতে হবে না, পাথ লেংথ যেটা সেইটাকে আমাকে লিস্ট হতে হবে। তো পাথ লেংথ যদি লিস্ট হয়, তাহলে পাথ লেংথ লিস্ট কোনটার ক্ষেত্রে? স্ট্রেট লাইনের জন্য পাথ লেংথ লিস্ট হয়, সব থেকে কম হয় হচ্ছে স্ট্রেট লাইনের জন্য। তাহলে যদি কোনো একটা হোমোজিনিয়াস মিডিয়াম হয়, তাহলে সেই হোমোজিনিয়াস মিডিয়ামে লাইট সবসময় স্ট্রেট লাইন বরাবর ফ্লো করবে, স্ট্রেট লাইন বরাবর প্রপাগেট করবে। তো তাহলে আমরা বুঝতে পারছি যে ফার্মাস প্রিন্সিপাল থেকে আমরা ডাইরেক্ট তার আমরা এভিডেন্স পাচ্ছি যে, বা ডাইরেক্ট কনসিকুয়েন্স যেটা, সেটা হচ্ছে যে রেক্টিলিনিয়ার প্রপাগেশন অফ লাইট স্ট্রেট লাইন বরাবর ফ্লো করছে। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্মাস প্রিন্সিপাল থেকে আমরা একটা কনক্লুশন ড্র করতে পারলাম।
তো এটা কি বোঝা গেল রেক্টিলিনিয়ার প্রপাগেশন অফ লাইট কি করে আসছে ফার্মার প্রিন্সিপাল থেকে? হ্যাঁ দাদা বলছি Yes. রেক্টিলিনিয়ার হ্যাঁ। প্রপাগেশন কি জিওমেট্রিক্যাল অপটিক্স কে ইমপ্লাই করছে নাকি? হ্যাঁ, রেক্টিলিনিয়ার প্রপাগেশন তো জিওমেট্রিক্যাল অপটিক্সই হয়, কারণ আর তোর ওয়েভ অপটিক্সে সবসময় রেক্টিলিনিয়ার প্রপাগেশন করে হবে। মানে ডিফ্র্যাকশনের ক্ষেত্রে তোরা দেখেছিস নিশ্চয়ই যে ওখানে তো লাইট তো বেন্ড করে যায় না, একটা কোনো ফার্প এজ দিয়ে যদি যায় এবং সেখানে যদি ওই যে ইনস্ট্রুমেন্ট যেগুলো সেগুলোর যদি ওয়েভ মানে সেগুলোর ডাইমেনশন যদি ওয়েভ লেন্থের সঙ্গে কম্পারেবল হয় লাইটের, তখন তো ওটা বেন্ড করে যায়, তো ওটা রেক্টিলিনিয়ার ফলো করে না, তাই না? হ্যাঁ 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 তো জিওমেট্রিক্যাল অপটিক্সের জন্য আমরা ফার্মার প্রিন্সিপাল যে জিনিসটা সেটা পুরোটাই জিওমেট্রিক্যাল অপটিক্সের জন্য দেখবো আর কি। আর ওয়েভ অপটিক্সের জন্য আমাদের তো হাইগেন্স প্রিন্সিপালের ব্যাপারগুলো রয়েছে। Yes. তো এরপর আরেকটা জিনিস যেটা রয়েছে সেটা প্রিন্সিপাল অফ রিভার্সিবিলিটি অফ লাইট পাথ। তো তার মানে আমরা যেটা বলতে পারছি যে লাইট ধর এ থেকে বি বরাবর যে পাথ বরাবর প্রপাগেট করছে, এ টু বি বরাবর, ধর একটা আমি আগের এক্সাম্পলটাই ধরে নিই যে যেটা হচ্ছে হোমোজিনিয়াস মিডিয়াম যেখানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কনস্ট্যান্ট। তো তাহলে সেক্ষেত্রে লাইট একটা স্ট্রেট লাইন বরাবর প্রপাগেট করবে এ থেকে বি বরাবর, ধর এ সি বি এই পথ বরাবর প্রপাগেট করবে, যেটা আমি এখানে লিখেছি। তো এবার যদি আমি বলি যে আমাকে ফার্মার প্রিন্সিপাল কি বলছে, ফার্মার প্রিন্সিপাল তো বলছে যে লাইটের প্রপাগেট কোন পাথ বরাবর করবে সেই পাথটার মানে পাথটা কি হবে সেটা আমাকে বলছে, পাথের ডিরেকশন বা ডিরেকশনের ব্যাপারে কিন্তু ফার্মার প্রিন্সিপাল আমাকে কিছু বলছে না, তাই তো? হ্যাঁ তাহলে আমরা কি বলতে পারি, যেহেতু পাথের ডিরেকশনের ব্যাপারে ফার্মার প্রিন্সিপাল আমাকে কিছু বলছে না, তাহলে আমি এটা তো বলতে পারি যে এ থেকে বি বরাবর লাইটটা যে পাথ বরাবর প্রপাগেট করবে, বি থেকে এ বরাবর সেই একই পাথ বরাবরই লাইটটা প্রপাগেট করবে, যেহেতু আমাকে ফার্মার প্রিন্সিপাল শুধু লাইটের মানে পাথের শেপটা শুধু বলছে যেটা হচ্ছে স্ট্রেট লাইন। হ্যাঁ তো সেটাই হচ্ছে আমাদের মানে রিভার্সিবিলিটি প্রিন্সিপাল অফ রিভার্সিবিলিটি অফ লাইট পাথ, যে সেটাই আমরা এখানে লিখেছি ফার্মার প্রিন্সিপাল ইনভলভস অনলি দ্য অপটিক্যাল পাথ এন্ড নট দ্য ডিরেকশন অফ প্রপাগেশন অফ লাইট। So a ray going from point A to B will trace the same route as one from B to A. A থেকে B বরাবর যে পাথ বরাবর যে প্রপাগেট করবে, B থেকে A বরাবর সেই একই রুট ও নেবে, ওই লাইটটা সেই একই রুট বরাবর প্রপাগেট করবে, স্ট্রেট লাইন বরাবর প্রপাগেট করবে, যেহেতু ওখানে ডিরেকশনের ব্যাপারে কিছু বলা নেই, সেই জন্য আমরা বলতে পারি যে ফার্মার প্রিন্সিপাল থেকে আমরা প্রিন্সিপাল অফ রিভার্সিবিলিটি আমরা পাচ্ছি। তাহলে আমরা এই দুটো জিনিস পেলাম, একটা হচ্ছে রেক্টিলিনিয়ার প্রপাগেশন অফ লাইট আর একটা হচ্ছে প্রিন্সিপাল অফ রিভার্সিবিলিটি। এই দুটো আমরা ফার্মার প্রিন্সিপাল থেকে বলতে পারলাম যে এই দুটো আমরা ফার্মার প্রিন্সিপালের কনসিকুয়েন্স। তাহলে এই যে নোন জিনিস দুটো যেটা হচ্ছে আমাদের রেক্টিলিনিয়ার প্রপাগেশন অফ লাইট এবং প্রিন্সিপাল অফ রিভার্সিবিলিটি অফ লাইট পাথ, তো এই দুটো নোন জিনিস আমরা ফার্মার প্রিন্সিপাল দিয়ে আমরা এক্সপ্লেন করতে পারলাম, হ্যাঁ তাই তো? বেশ, তো এরপর যেটা তুই বলছিলিস যে কি করে আমরা এরকম এই প্রবলেমগুলো কি করে করবো, যে এরকম ডেল্টা অফ মানে এনটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে ডেল্টা অফ ডিএস ইকুয়াল টু 0, ইন্টিগ্রেশন ডিএস ইকুয়াল টু 0, এই প্রবলেমগুলো আমরা কি করে ট্যাকেল করবো। তো সেই প্রবলেমগুলো এবার আমরা আসছি। তো সেটা হচ্ছে ধর প্রথম মানে আমি আজকে যেটা বলবো সেটা হচ্ছে লস অফ রিফ্লেকশন এট এ প্লেন সারফেস এন্ড লস অফ রিফ্র্যাকশন এট এ প্লেন সারফেস ফ্রম ফার্মার প্রিন্সিপাল। তো এগুলো আমরা কি করে ডিরাইভ করতে পারি সেইগুলো আমরা বলবো। ধর এই যে ছবিটা এঁকেছি, এগুলো তো হাইগেন দিয়েও করা যায়। হ্যাঁ হাইগেন্স দিয়েও করা যায়, কিন্তু আমরা এখানে ফার্মাসি করছি। বেশ, তো যেটা আমরা বলছি যে লস অফ রিফ্লেকশন এট এ প্লেন সারফেস ফ্রম ফার্মাস প্রিন্সিপাল। তো ফার্মাস প্রিন্সিপাল যেহেতু আমরা বলছি তাহলে আমাদের এখানে আমরা লস অফ রিফ্লেকশন বলছি, তাহলে লস অফ রিফ্লেকশন মানে কি না, তাহলে আমাকে যে এই দুটো মিডিয়ামের ক্ষেত্রে আমার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা সেম, তাই তো? হ্যাঁ রিফ্লেকশনের ক্ষেত্রে তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দুটো মিডিয়ামের সেম হয়, মানে একই মিডিয়ামেই তো আমার হ্যাঁ একই রিফ্লেকশনটা মিডিয়ামে হয়। ফিরে আসছে তো। হ্যাঁ বেশ, তো আমরা কি করছি না, আমরা এখানে ধরে নিচ্ছি যে মানে দুটোরই যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেটা হচ্ছে এন, স্মল এন, এই মিডিয়ামটা আর এই মিডিয়ামটা দুটোর ক্ষেত্রে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে স্মল এন। তাহলে এপিবি যেটা সেটা হচ্ছে আমার কি না, এপিবি হচ্ছে আমার পাথ অফ রে ফ্রম ওয়ান ফিক্সড পয়েন্ট এ, মানে এইটা হচ্ছে আমার যে রিফ্লেকশন যেটা হয়েছে সেই রিফ্লেকশনের পাথটা এ থেকে বিতে গেছে, সেখান থেকে রিফ্লেক্ট করে পি থেকে বিতে, তো এই হচ্ছে আমার পাথটা এপিবি। তো এখানে ধর এই অ্যাঙ্গেলটা হচ্ছে মানে যেটা হচ্ছে ইনসিডেন্স অ্যাঙ্গেল সেটা হচ্ছে থিটা, আর রিফ্লেকশন অ্যাঙ্গেল যেটা সেটা হচ্ছে ফাই। তো এটা হচ্ছে আমাদের যে প্লেন সারফেস যেখানে লাইটটা রিফ্লেক্ট করেছে সেটা হচ্ছে এমএস। তো এম এর
যে কোঅর্ডিনেট সেটা হচ্ছে x10 আর s এর কোঅর্ডিনেট হচ্ছে x20, আর এই p যে পয়েন্টটা সেই p পয়েন্টটার কোঅর্ডিনেট হচ্ছে x0। আমরা ধরে নিচ্ছি ধর কোনো একটা ফিক্সড অরিজিন রয়েছে O00, তার রেসপেক্টে আমরা এই কোঅর্ডিনেট গুলো আমরা অ্যাসাইন করেছি। তো এবার আমরা কি করব না, এই যে এ পয়েন্টটা ছিল এই এ পয়েন্টটা থেকে আমরা একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। এই পয়েন্টটা থেকে আমরা একটা পারপেন্ডিকুলার এই এম পয়েন্টে ড্র করলাম, এটা হচ্ছে এম, তার লেংথ হচ্ছে y1। তো সেক্ষেত্রে তাহলে আমার এ যে পয়েন্টটা সেই এ পয়েন্টটার কোঅর্ডিনেট কত হবে না, যেহেতু এটা বুঝতে পারছিস এম এর এক্স কোঅর্ডিনেট হচ্ছে x1, তাহলে এ এরও এক্স কোঅর্ডিনেট x1 হবে। কিন্তু এই এম থেকে যে এ এর যে লেংথ মানে y মানে যে হাইটটা আর কি সেটা হচ্ছে y1, তাহলে এ এর যে y কোঅর্ডিনেট সেটা হবে হচ্ছে y1, তাহলে এ এর কোঅর্ডিনেট কি হলো না x1 y1। সিমিলারলি আমরা বি থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম এস বরাবর, বিএস, তার লেংথ হচ্ছে মানে হাইট হচ্ছে y2, তাহলে বি এর কোঅর্ডিনেট আমার হয়ে গেল x2 y2। তাহলে আমরা এই কোঅর্ডিনেট গুলো পেয়ে গেলাম, যেটা হচ্ছে আমার এ পি বি এর কোঅর্ডিনেট আর এম এস এগুলোর কোঅর্ডিনেট আমরা জেনে গেলাম। তো তাহলে ছবিটা ক্লিয়ার হলো কি? হ্যাঁ। বেশ, তো এবার কি বলছি না, if the points a and b are fixed, তাহলে a আর b এই পয়েন্টগুলো আমার ফিক্সড, a p b, তাহলে a আর b পয়েন্ট যদি আমার ফিক্সড হয় তাহলে আমি a থেকে যে পারপেন্ডিকুলার ড্র করছি বা b থেকে যে পারপেন্ডিকুলার ড্র করছি যে পয়েন্টে m আর s এই পয়েন্টে, তাহলে m আর s এই পয়েন্টগুলো ফিক্সড হবে, ঠিক? হ্যাঁ। তো সেটা যদি হয় তাহলে আমার এম এস যে লেংথটা সেই এম এস লেংথটা আমার কনস্ট্যান্ট হবে, সেটাই আমরা এখানে লিখেছি এম এস হচ্ছে x2 - x1, সেটা হচ্ছে আমার কনস্ট্যান্ট। তো এবার আমি তাহলে পিএমটা বার করবো। আমার এখানে তাহলে দেখতে পাচ্ছি আমার দুটো ত্রিভুজ হচ্ছে, দুটো তোর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আসছে, সেটা হচ্ছে একটা এএমপি আর একটা বিপিএস। এই দুটো আমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আসছে, এই দুটো থেকে আমাকে মানে এই দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলকে আমার কনসিডার করতে হবে আমাদের যে বাকি যে ক্যালকুলেশনের জন্য। তো এখানে তাহলে আমার পিএম কত হচ্ছে না, পিএম বুঝতে পারছিস যে x - x1, কারণ এক্সটা হচ্ছে বড়, মানে এক্স এর যে ম্যাগনিটিউড সেটা হচ্ছে x1 এর তুলনায় বড়, তাহলে x - x1 হচ্ছে পিএম আর এসপি হচ্ছে x2 - x। তো সেটাই আমরা এখানে লিখেছি। তো এবার কি হবে না, এবার আমরা ফার্মাস প্রিন্সিপালটা অ্যাপ্লাই করব, যেটা হচ্ছে ইফ দ্য রে অফ লাইট গোস ফ্রম এ টু বি ভায়া দ্য পয়েন্ট পি, তাহলে এ থেকে বি বরাবর যদি লাইট রেটা প্রপাগেট করে পি পয়েন্ট হয়ে অন দ্য রিফ্লেক্টিং সারফেস, দেন দ্য টাইম টি টেকেন ফর দিস পারপাস ইস, তাহলে টোটাল টাইম কত লাগবে এ পি বি এই যে অপটিক্যাল পাথ লেন্থ, এই পাথ লেন্থে বরাবর প্রপাগেট করতে লাইটের টাইম কত লাগবে। বুঝতেই পারছিস যে এ থেকে পি বরাবর প্রপাগেট করতে যে টাইম লাগবে সেটা হচ্ছে n/c ইন্টিগ্রেশন অফ এপি মানে এ টু পি ইন্টিগ্রেশন অফ ডিএক্স, মানে এটা এই জিনিসটা, ঠিক? এটা কি বোঝা গেল? হ্যাঁ, বুঝতে পেরেছি। একই রকম ভাবে পি থেকে বি বরাবর যেটা লাগবে টাইম সেটা হচ্ছে n/c পি টু বি ইন্টিগ্রেশন ডিএস। তো এটা হচ্ছে আমার দুটো টাইম, দুটো আমরা যোগ করে আমরা টোটাল টাইম যেটা লাগবে সেটা আমরা পাবো। তো এবার আমরা যদি ডিএসটা বার করতে চাই, মানে এ টু ইন্টিগ্রেশন অফ এ টু পি ডিএস, মানে হচ্ছে এই লেন্থটা যদি আমরা বার করতে চাই, তো এই লেন্থটা বার করার জন্য কি আমাদের ওই ইন্টিগ্রেশনটা করার প্রয়োজন পড়বে, নাকি আমরা এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা কনসিডার করেই আমরা বলতে পারবো যে এটা লেন্থ কত হবে? একজন বল আনমিউট করে। x root over of x1 minus x তার হোল স্কয়ার প্লাস y1 স্কয়ার আর একটা হবে root over of x minus x2 তার হোল স্কয়ার প্লাস y2 স্কয়ার, এরকম কিছু। হ্যাঁ ঠিক, তাহলে আমাদের ইন্টিগ্রেশনটা করার প্রয়োজনই পড়ছে না, মানে হাইপোটেনিউসের লিখতে হবে দুটো ট্রায়াঙ্গেল, হাইপোটেনিউসের যে লেন্থ, হ্যাঁ ওটাই আমরা পাচ্ছি, এটাই আমরা লিখেছি যে x - x1 হোল স্কয়ার প্লাস y1 স্কয়ার আর x - x2 হোল স্কয়ার প্লাস y2 স্কয়ার। তাহলে আমরা এই ইন্টিগ্রেশনটা করতে পারলাম। তাহলে এটা কি বোঝা গেল কি করে ইন্টিগ্রেশনটা হলো তুই যে জিজ্ঞাসা করছিস? বেশ, তো তাহলে আমরা যদি এবার এগুলোকে বসিয়ে দিই আমাদের যে এই ফর্মটা টি এর যে ফর্মটা রয়েছে 1 নম্বর ইকুয়েশন যেটা, সেটা আমরা বসিয়ে দিই, তাহলে আমরা পেয়ে গেলাম এটা যে x - x1 হোল স্কয়ার প্লাস y1 স্কয়ার প্লাস স্কয়ার রুট অফ x - x2 হোল স্কয়ার প্লাস y2 স্কয়ার। এবার এখানে যেটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে দেখ এখানে কিন্তু ভ্যারিয়েবল যেটা, সেই ভ্যারিয়েবলটা হচ্ছে কিন্তু আমার x। এই পি পয়েন্টটা কোথায় হবে এটা কিন্তু ভ্যারিয়েবল, মানে পি এর কিন্তু যে পজিশনটা সেটা কিন্তু এখানে না হয় এখানেও হতে পারতো, এখানেও পি পয়েন্টটা হতে পারতো। সেক্ষেত্রে আমরা ওখানে আমরা ওটা বলতাম x0 হচ্ছে পি পয়েন্টের কোঅর্ডিনেট। তো এক্সটা কিন্তু আমার ভ্যারিয়েবল, বাকি যেগুলো রয়েছে x1 বল বা x2 বল বা y1 y2 বল এগুলো কিন্তু সব ফিক্সড। হ্যাঁ, এম আর এস এর মাঝে যে কোনো জায়গায় হতে পারে।
এম আর এস এর যে কোনো জায়গায় হতে পারে। তাহলে এক্সটা হচ্ছে আমার ভেরিয়েবল, x1 y1 x2 y2 এগুলো সব ফিক্সড। তাহলে আমাকে যেটা করতে হবে, যে ফার্মাস প্রিন্সিপাল আমাকে যেটা বলছে যে ডিটি ডিএক্স কে আমাকে 0 করতে হবে। তাহলে যেহেতু এক্সটা ভেরিয়েবল সেই জন্য আমরা বলছি ডিটি ডিএক্স, মানে এটাকে আমাকে 0 করতে হবে। তো আমরা সেটা এখানে আমরা ডিটি ডিএক্স তাহলে ডিটারমাইন করে নিচ্ছি। ফার্স্ট ডিটি ডিএক্স কত আসছে, ডিটি ডিএক্স আসছে হচ্ছে এরকম। তো এবার ফার্মাস প্রিন্সিপাল অনুযায়ী কি বলছে না, যেটা আমি বললাম যে following the path in which the time t required will be either maximum or minimum or temporary, মানে ওটা হচ্ছে ডিটি ডিএক্স কে আমাকে 0 হতে হবে। ডিটি ডিএক্স কে যদি আমরা 0 করি, তো ডিটি ডিএক্স 0 করলে আমরা তাহলে এই ইকুয়েশন থেকে আমরা কি পাচ্ছি না, এটা আমরা 0 করে দিচ্ছি। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এরকম, x minus x1 divided by square root of x minus x1 whole square plus y1 square equal to x2 minus x divided by square root of x minus x2 whole square plus y2 square। এবার যেটা হবে যে ধর অ্যাঙ্গেল যেগুলো রয়েছে, এই যে থিটা অ্যাঙ্গেল, দেখ এখানে এই ইনসিডেন্স অ্যাঙ্গেলটা থিটা, এখানে রিফ্লেক্টেন্স অ্যাঙ্গেল বা রিফ্লেকশন অ্যাঙ্গেল হচ্ছে ফাই। তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে তো বিপ্রতীপ কোণ, তাই তো? এই দুটো অ্যাঙ্গেল বিপ্রতীপ কোণ। একান্তর, আমরা বাংলায় আচ্ছা হ্যাঁ একান্তর কোণ না, আচ্ছা না এটা একান্তর কোণ, এটা বিপ্রতীপ কোণ দেবো। এরকম জিনিস একান্তর কোণ তো এইরকম হয়, এইটা আর এটা একান্তর কোণ হয়তো নাকি? না এটা অনুরূপ। না অনুরূপ। আচ্ছা আচ্ছা এটা হ্যাঁ বেশ বেশ। বিপ্রতীপ তো দুটো ক্রস করলে একটা পয়েন্টের অপোজিটে দুটো কোণকে বিপ্রতীপ। আচ্ছা এই জিনিসটা বলছিস তাই তো? এইটা বিপ্রতীপ। হ্যাঁ বেশ বেশ, সরি ভুলে গেছিলাম আমি। যাই হোক, এটা তাহলে একান্তর কোণ। তাহলে একান্তর কোণ যদি হয় তাহলে বুঝতে পারছিস, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, একই রকম হবে। এটা ফাই হলে এটাও ফাই হবে। তো এবার আমরা কি করব না, আমরা সাইন থিটা সাইন ফাই এগুলো আমরা ডিটারমাইন করব, বা মানে সাইন থিটা এখানে কত হবে, যেহেতু আমার লস অফ রিফ্লেকশনের ক্ষেত্রে যেটা আমরা জানি যে ইনসিডেন্স অ্যাঙ্গেলের সাইন আর রিফ্লেকশন অ্যাঙ্গেলের সাইন এই দুটো আমার সেম হয়, তাই তো? তাহলে আমরা সাইন থিটা সাইন ফাই এই দুটো ডিটারমাইন করব। তাহলে এটার ক্ষেত্রে সাইন থিটা কত হবে? এপি বাই y1 এপি বাই y1 মানে লম্ব বাই অতিভুজ। আচ্ছা লম্ব না, এপি বাই y1 কি হবে এক্ষেত্রে? তো দেখ এক্ষেত্রে লম্ব কি হবে, এপি বাই এম হচ্ছে লম্ব, আর তোর হাইপোটেনিউস হচ্ছে সাইন থিটা বলছি, সাইন থিটা এপি করে হবে, এপিটা তো নিচে থাকবে, লম্ব বাই অতিভুজ হয় না? তাহলে পিএম বাই এপি হবে। তো পিএম বাই এপি এই যে এই এএমপি যে ট্রায়াঙ্গেলটা রয়েছে এটার ক্ষেত্রে আমি বলছি পিএম বাই এপি হবে, তাই তো? হ্যাঁ পিএম বাই এপি। তাহলে পিএমটা আমার কত? পিএম হচ্ছে আমার এক্স মাইনাস x1, আর এপি কত না, এপি তো আমি বললাম যে স্কোয়ার রুট অফ এক্স মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y1 স্কোয়ার। তো সেটা হচ্ছে আমার সাইন থিটা। একই রকম ভাবে আমরা যদি সাইন ফাই বার করি, তো সাইন ফাইটা কত হবে না, সাইন ফাইটা হচ্ছে বিপি, পিএস বাই বিপি, তাই তো? পিএস বাই পিবি বা বিপি একই ব্যাপার। তো তার মানে সেটা হচ্ছে x2 মাইনাস এক্স ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ x2 মাইনাস এক্স এর হোল স্কোয়ার প্লাস y2 স্কোয়ার, ঠিক তো? তো দেখ এখানে আমরা কি পাচ্ছি, এখানে আমরা তাই পাচ্ছি যে x মাইনাস x1 ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ x মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y1 স্কোয়ার, আর এদিকে পাচ্ছি হচ্ছে x2 মাইনাস এক্স ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ x মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y2 স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমার সাইন থিটা, আর এটা হচ্ছে আমার সাইন ফাই, যেটা আমরা এখানে ডিফাইন করেছি। x1 y1 y2 এগুলো সব কনস্ট্যান্ট তো? হ্যাঁ এগুলো সব কনস্ট্যান্ট। এখানে আমার ভেরিয়েবল শুধু এক্সটা হচ্ছে ভেরিয়েবল। হ্যাঁ তাহলে আমরা এখানে কি পেলাম, সাইন থিটা সমান সাইন ফাই পেয়ে গেলাম, যেটা হচ্ছে থিটা ইকুয়াল টু ফাই। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, সেকেন্ড ল অফ রিফ্লেকশন, থিটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স থিটা ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন ফাই। তাহলে এই পার্টটা কি বোঝা গেল, কি করে আমরা সেকেন্ড ল অফ রিফ্লেকশন পেলাম? হ্যাঁ বোঝা যাচ্ছে। এবার যেটা হবে যে ফার্স্ট ল অফ রিফ্লেকশন কি বলে না, ফার্স্ট ল অফ রিফ্লেকশন যেটা বলে যে ইনসিডেন্স রে রিফ্লেক্টেন্স রে আর যে পারপেন্ডিকুলার, যেটা মানে যে ইনসিডেন্ট পয়েন্টে যে ড্র করা যে পারপেন্ডিকুলার সেগুলো একই প্লেনে থাকে। তো এটা হচ্ছে ফার্স্ট ল অফ রিফ্লেকশন। তো সেটা এবার আমরা প্রমাণ করবো। তো সেটা কি করে প্রমাণ করবো? হচ্ছে হ্যাঁ হ্যাঁ বলবো
হ্যাঁ বলবো। দাদা বলছি সাইন থিটা ইকুয়াল টু যদি সাইন ফাই হয় তাহলে তো থিটা সমান পাই মাইনাস ফাইও তো হতে পারতো, তাহলে তো থিটা আর ফাই মানে সম্পূরক হতে পারতো, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হতে পারতো, দুটোই তো হতে পারে। থিটা আর ফাই সাপ্লিমেন্টারি, মানে সাইন পাই মাইনাস ফাই বলছিস? হ্যাঁ, নাকি এটা সাইন থিটা সাইন ফাই ওই নমিনেটর ডিনোমিনেটরের সাইন দেখে বোঝা যাচ্ছে যে এক্স মাইনাস এক্স ওয়ানটা গ্রেটার দেন 0 আর যেটা হরে রয়েছে সেটাও গ্রেটার দেন 0, তাই দুটোই ফার্স্ট কোয়াড্রেন্টে রয়েছে, সেই দিকে কি থিটা সমান ফাইটা বলছে নাকি? হ্যাঁ হ্যাঁ, তাই হবে। তুই যেটা বললি যে x2 - x সেটাও তো গ্রেটার দেন 0, মানে এগুলো তো আমার সবকটাই গ্রেটার দেন 0 অনুযায়ী আমি দিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেননা আমি তো এখানে যে মানে যেটা হচ্ছে আমার অরিজিন আমি ফিট করেছি এখানে, তো এই ক্ষেত্রে x2টা হচ্ছে x এর থেকে বড়, আর x টা হচ্ছে x1 এর থেকে বড়। তাহলে আমার সাইন থিটাদের যেটা নিউমারেটর রয়েছে x - x1 আর ডিনোমিনেটর আর সাইন ফাইতে নিউমারেটর রয়েছে x2 - x, এই দুটোই হচ্ছে পজিটিভ, তাহলে থিটা আর ফাই দুটো পজিটিভ। বেশ, তো এবার যেটা হচ্ছে ফার্স্ট ল আমরা করে প্রমাণ করতে পারি না, যেটা হচ্ছে ধর এরকম দুটো স্ট্রেট লাইন আছে এপি আর পিবি, এগুলো পি পয়েন্টে ইন্টারসেক্ট করছে। তো এই দুটো স্ট্রেট লাইন যেটা হচ্ছে এপি আর পিবি, মানে ধর এরকম দুটো স্ট্রেট লাইন এপি আর পিবি এরকম যেটা যদি ইন্টারসেক্ট করে এই পয়েন্টে, তাহলে এটা তো সবসময় একটা প্লেনেই লাই করবে, তাই তো? লাই করা উচিত একটা প্লেন বরাবরই। তো আমার যে ধর দুটো স্ট্রেট লাইন ইন্টারসেক্ট করলে তাদের যে ইন্টারসেকশন পয়েন্টটা আর স্ট্রেট লাইন দুটো, সেটাতে একটা পয়েন্টই থাকা উচিত। আর যেটা নরমালটা অভিলম্বটাও, হ্যাঁ ওটা নরমালটা থাকা উচিত, আমি বলছি কি করে থাকছে আর কি। তাহলে প্রথমে এটা আমরা দেখলাম যে এই এপি আর পিবি এবং পি পয়েন্ট সেগুলো হচ্ছে আমার একটাই প্লেনে রয়েছে। তো এবার যেটা বলছি ফার্মাস প্রিন্সিপাল অনুযায়ী এপিবি যে পাথটা সেটা হচ্ছে মিনিমাম হবে। লাইট আফটার রিফ্লেকশন অ্যাট পি অন দ্য প্লেন সারফেস ইমেজ শুড বি মিনিমাম, তাহলে এপিবি পাথ যেটা সেটা মিনিমাম হবে। and this will happen when the point P on the reflecting surface image is such that the plane through APB becomes normal to the surface image। তাহলে এইটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট, যে যদি আমাকে এই এটা হচ্ছে আমার মানে এই এপিবি পাথ যে লেন্থটা সেটা যদি আমার মিনিমাম হতে হয়, তো সেটা মিনিমাম তখনই হবে, কখন হবে না, যদি এপিবি যে প্লেনে রয়েছে সেই প্লেনটা ইমেজ যে প্লেনটা তার সঙ্গে নর্মাল হয়। কেন নর্মাল না হয় অন্য কিছু যদি হয়, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল না করে যদি ধর অন্য কোনো অ্যাঙ্গেল করে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু দেখ সেক্ষেত্রে কিন্তু আমার ওই এপিপি যে পাথটা সেটা কিন্তু আমার মিনিমাম হবে না। একমাত্র যদি শুধুমাত্র ওই এমএস এর সাথে এপিবি যে প্লেনে রয়েছে সেই প্লেনটা যদি, মানে ধর এখানে যে ছবিটা আমি এঁকেছি, ধর এইটা হচ্ছে এপিবি যে লাইনটা এই যে ড্র করে গেছে, এটা হচ্ছে এমএস। তো এটা যদি একমাত্র এই প্লেনটা মানে এপিবি যে প্লেনে রয়েছে এই প্লেনটা যদি শুধু একমাত্র এমএস এর উপর পারপেন্ডিকুলার হয়, তখনই কিন্তু আমরা ওই ফার্মাস প্রিন্সিপাল অনুযায়ী বলতে পারি যে ওই এপিবি যে পাথ লেন্থ সেটা কিন্তু আমার অপটিক্যাল পাথ লেন্থ সেটা আমার মিনিমাম হবে। কিন্তু এটা যদি কোনো একটা টিল্ট করে থাকে, মানে এটা 90 ডিগ্রি না হয়, যদি তোর 135 ডিগ্রি হয় বা ধর 75 ডিগ্রি হয়, সেক্ষেত্রে কিন্তু ওই ফার্মাস প্রিন্সিপাল অনুযায়ী আমাদের কিন্তু এপিবি পাথ লেন্থ যেটা সেটা কিন্তু মানে মিনিমাম এটা কিন্তু স্যাটিসফাই করবে না। তো সেই জন্যই আমরা এখানে বলছি যে এটা মিনিমাম হবে তখনই যদি যা পয়েন্ট পি অন দ্য রিফ্লেক্টিং সারফেস ইমেজ ইজ সাচ দ্যাট দ্য প্লেন থ্রু এপিবি বিকামস নর্মাল টু দ্য সারফেস ইমেজ। তো এই যে প্লেন যেটা যে এপিবি যে প্লেনটা রয়েছে সেটা হচ্ছে সারফেস মানে এমএস যে প্লেনটা রয়েছে তার সঙ্গে পারপেন্ডিকুলার। তো সেই প্লেনটা কিন্তু ওর নর্মালটাকে মানে যে নর্মাল যেটা টানা হয়েছে পিএন যে নর্মালটা, মানে ধর এখান থেকে যদি আমি এরকম নর্মাল টানি পিএন, তো এই প্লেনটা তাহলে মানে এই প্লেনটা তাহলে ওই পয়েন্ট তিনটে মানে এপিবি এই স্ট্রেট লাইনটাকেও কন্টেন্ট করবে, আর এই পিএন যে অভিলম্ব যেটা সেটাকেও কন্টেন্ট করবে। তো তার মানে এখান থেকে আমরা বলতে পারছি যে আমাদের যে আপতন মানে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। সেটা আমরা ফার্মাস প্রিন্সিপাল থেকে আমরা প্রুভ করতে পারলাম। তো সেটাই হচ্ছে আমার ফার্স্ট ল অফ রিফ্লেকশন। বোঝা গেল তাহলে? এটা একবার বলবে, স্টেটমেন্টটা একবার বুঝলাম না সেদিন। আচ্ছা, দেখ যেটা আমি বললাম যে ফার্মাস প্রিন্সিপাল অনুযায়ী আমরা যেটা দেখি যে এপিবি যে
প্লেনে রয়েছে, মানে এই যে প্লেনটা এপিবি যে প্লেনে রয়েছে, সেই প্লেনটা কিন্তু এই এমএস প্লেনটার সাথে নর্মাল হতে হবে যদি এই এপিবি কে মিনিমাম হতে হবে। এমএস যে প্লেন যেটা রয়েছে, এই এমএস প্লেনটার সাথে এপিবি যে প্লেনে রয়েছে সেই প্লেনটাকে নর্মাল হতে হবে ইন কেস যদি এপিবি আমার মিনিমাম হয়। যদি মিনিমাম হয় তাহলে তার কন্ডিশন হচ্ছে যে এই এমএস প্লেনের সাথে এই যে প্লেনটা রয়েছে সেই প্লেনটাকে নর্মাল হতে হবে, নাহলে কিন্তু এই এপিবি মিনিমাম হবে না। এটা হচ্ছে আমার ফার্মার প্রিন্সিপাল আমাকে বলেছে। এটা আমরা ধর এখানে লিখেছি যে অ্যাকর্ডিং টু ফার্মার প্রিন্সিপাল দ্য পাথ এপিবি followed by light after reflection at P on the plane surface MS should be minimum, and this will happen only when the point P on the reflecting surface MS is such that the plane through APB becomes normal to the surface MS. এটাই হচ্ছে কন্ডিশন। হ্যাঁ, এটাই হচ্ছে আমার কন্ডিশন যে যদি এই এমএস এর সাথে এই যে প্লেনটা রয়েছে, এপিবি যে প্লেনে রয়েছে সেই প্লেনটা যদি নর্মাল হয় তাহলেই আমার এপিবিটা মিনিমাম হবে, যেটা আমার ফার্মার প্রিন্সিপাল ওকে বলছে। তো সেটা যদি মিনিমাম হয় তাহলে বুঝতে পারছি যে এই প্লেনটা তাহলে এপিবি যে প্লেনে রয়েছে সেটা তাহলে এই এমএস যে প্লেনটা মানে যে সেই প্লেনটার সঙ্গে নর্মাল হবে, এবং সেটা যদি নর্মাল হয় তাহলে আমরা বলতে পারি যে এই পিএন যে নর্মালটা, সেই পিএন নর্মালটাও তাহলে ওই নর্মাল প্লেনটার মধ্যেই থাকবে, তাই তো নাকি? হ্যাঁ, তাহলে আমরা বলতে পারছি যে যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে রয়েছে। এপিবি মানে এপিবি যে পাথটা আর পিএন এগুলো প্রত্যেকটা একটা প্লেনে রয়েছে, যেটা হচ্ছে এই প্লেনটা। সেটাই হচ্ছে ফার্স্ট ল অফ রিফ্লেকশন। হ্যাঁ, তাহলে আমরা এটা প্রমাণ করতে পারলাম, ফার্স্ট ল অফ রিফ্লেকশন এবং সেকেন্ড ল অফ রিফ্লেকশন, এটা তাহলে আমরা ফার্মার প্রিন্সিপাল থেকে প্রমাণ করতে পারলাম। বোঝা গেল তাহলে এটা কি করে প্রমাণ করলাম? হ্যাঁ, বেশ। তো তোদের যেটা প্রশ্ন তোদের হয়তো দিতে পারে যে এরকম ধরনের, মানে এটাই প্রশ্ন দিতে পারে যে ডিরাইভ লস অফ রিফ্লেকশন ইউজিং ফার্মার প্রিন্সিপাল। তো এটাই হচ্ছে তোদের প্রশ্ন দেবে, 5 নম্বর দেবে হয়তো। তোরা এটা করে দিবি, পুরো যেটা করা হয়েছে এটাই, মানে এখান থেকে তোদের মানে খুব ফ্ল্যাট কোশ্চেনই দেবে, এখান থেকে কিছু ঘুরিয়ে প্রশ্ন আসার মানে দেওয়া যাবেই না আর কি। কেননা যেহেতু তোদের এখনো ওই হ্যামিল্টনস প্রিন্সিপাল বা জিনিসগুলো এখনো পড়া হয়নি, সেই জন্য তোদের এরকম এখান থেকে এরকম টাইপের ফ্ল্যাট প্রশ্নই দেবে। তাহলে এবার যেটা আমরা দেখবো সেটা হচ্ছে, আমরা তো ল অফ রিফ্লেকশন দেখলাম, এবার আমরা দেখবো যে লস অফ রিফ্র্যাকশন। তো লস অফ রিফ্র্যাকশন কি বলছে? লস অফ রিফ্লেকশন অ্যাট এ প্লেন সারফেস ফ্রম ফার্মার প্রিন্সিপাল, এটা এবার আমরা ডিরাইভ করবো। তো লস অফ রিফ্রাকশনের ক্ষেত্রে কি হয় না, লাইট একটা মিডিয়াম থেকে অন্য একটা মিডিয়ামে যায়, তো তার জন্য লাইটের ডিরেকশন খানিকটা চেঞ্জ হয়ে যায়, মানে লাইট যে পাথ বরাবর যাচ্ছিল সেই পাথ বরাবর না গিয়ে ও খানিকটা তোর বেন্ড করে যায়। মানে যেটা হচ্ছে যে ছবিটা এরকম রাখা হয়েছে, তোর প্রত্যেকেই জানিস রিফ্রাকশন কি জিনিস, সেটা আমি আলাদা করে বলছি না। তো এবার এখান থেকে দেখ, এখান থেকে কি একটা জিনিস বুঝতে পারছিস যে এটা কিন্তু একটা রেয়ার মিডিয়াম, N1 যেটা সেটা হচ্ছে একটা রেয়ার মিডিয়াম, আর একটা হচ্ছে N2 যেটা সেটা হচ্ছে আমার ডেন্সার মিডিয়াম, তাই তো? কারণ এই ছবিটা থেকে বোঝা যাচ্ছে তো এটা। হ্যাঁ, লাইটটা এটা কি তো বোঝা যাচ্ছে কি কেন রেয়ার মিডিয়াম কেন ডেন্সার মিডিয়াম হচ্ছে এটা? কেননা বেন্ড করেছে এর দিকে, নরমালের দিকে বেন্ড করেছে, ঠিক। তাহলে ডেন্সার মিডিয়াম হলে তোর যে লাইট রেটা সেটা নরমালের দিকে বেন্ড করে যায়, সেটা আমরা জানি রিফ্রাকশনের ক্ষেত্রে। তার জন্য আমরা বলতে পারছি যে N2 গ্রেটার দ্যান N1। তাহলে এই হচ্ছে আমার কন্ডিশন, মানে এটা আমি আগে থেকে জানি ছবিটা অনুযায়ী। তো আবার আমরা যেটা করবো এরকম, তো এইটা হচ্ছে আমার যে ইনসিডেন্স অ্যাঙ্গেল, এটা হচ্ছে রিফ্রাকশন অ্যাঙ্গেল θ1 আর θ2। তো আবার এখানে এই দুটো হচ্ছে একান্তর কোণ, তাহলে θ1 এটা তাহলে θ1, এটা হচ্ছে θ2। তো আমরা যেটা করবো যে এই A পয়েন্ট B পয়েন্ট এগুলো তো আমার ফিক্সড পয়েন্ট, যেমন আমি আগের একটা ক্ষেত্রে রিফ্লেকশনে যেটা বলেছিলাম সেটাই একই রকম ভাবে রিফ্রাকশনের ক্ষেত্রেও হবে। তো A আর B যেহেতু ফিক্সড পয়েন্ট, তাহলে ওখান থেকে যদি আমরা পারপেন্ডিকুলার টানি যেটা হচ্ছে AM আর BS, তাহলে এই AM আর S এই পয়েন্ট দুটো আমার ফিক্সড পয়েন্ট হবে। তো M এর যে কোঅর্ডিনেট সেটা হচ্ছে x1 0, S এর কোঅর্ডিনেট হচ্ছে x2 0, MS যেটা সেটা হচ্ছে আমার x2 - x1, সেটা হচ্ছে আমার ফিক্সড। তো এখানে যেটা ভেরিয়েবল সেটা হচ্ছে আমার x, কারণ এই P পয়েন্ট যেটা সেটা আমার যে কোনো জায়গায় হতে পারে M আর S এর মাঝখানে। তাহলে P পয়েন্টের যে x কোঅর্ডিনেট সেটা হচ্ছে আমার ভেরিয়েবল, সেটার রেসপেক্টে আমাকে টাইমটাকে এস্টিমেট করতে হবে, মানে dt dx = 0 করতে হবে, একই রকম ভাবে যেটা আমরা রিফ্লেকশনে করেছিলাম। তো সেটা যদি আমরা করি, এই যে নর্মালটা যেটা রয়েছে তার লেন্থ হচ্ছে y2, এটা হচ্ছে y1, ঠিক আছে, এটা এগুলো সব গেল। তাহলে PM যেটা হবে, P
পিএমটা হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান আর পিএস হচ্ছে এক্স টু মাইনাস এক্স, যেমন আমরা আগে পেয়েছিলাম। তো এবার তাহলে যেটা টোটাল যে টাইম যেটা লাগছে এপিবি পাথ ট্র্যাভার্স করতে, তো এপিবি পাথ ট্র্যাভার্স করতে যে টাইম লাগছে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন ডিএস বাই সি, মানে ইন্টিগ্রেশন n1 ds বাই c, মানে n1 টা তোর যেহেতু কনস্ট্যান্ট সেটা বাইরে চলে আসবে, তাহলে অপটিক্যাল পাথ চাই না, তাহলে অপটিক্যাল পাথ যেহেতু তাহলে তো n1 ইনটু ds বাই c হবে, যেহেতু n1 টা কিন্তু কনস্ট্যান্ট সেই জন্য ওটা ইন্টিগ্রেশনের বাইরে চলে হবে। হ্যাঁ n1 থাকবে, অপটিক্যাল পাথ যেহেতু ওই জন্য n1 থাকছে। এমনি পাথ হলে তো তোর ds হতো, যেহেতু অপটিক্যাল পাথ তার জন্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা আমার গুণ হবে। বেশ, তাহলে প্রথমটার ক্ষেত্রে হচ্ছে n1 বাই c ইন্টিগ্রেশন a টু p ds, আর দ্বিতীয়টার ক্ষেত্রে হচ্ছে n2 বাই c ইন্টিগ্রেশন p টু b ds। তাহলে এখান থেকে আমরা তো এপি আর পিএস যেটা লেন্থ সেটা তো আমরা বার করতে পারি, তো সেটা কত হবে, এপিটা কত হবে, root over of x1 minus x star whole square plus y minus y1 square, y1 স্কয়ার, ঠিক। আর x2 টা কত হবে, এই পিবিটা হবে হচ্ছে স্কয়ার রুট অফ x2 মাইনাস x তার হোল স্কয়ার প্লাস y2 স্কয়ার। তো এগুলো আমরা লিখেছি x2 মাইনাস x হোল স্কয়ার প্লাস y2 স্কয়ার, x মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y1 স্কয়ার। তাহলে আমরা টিতে এটা বসিয়ে দিলাম, টাইম যেটা লাগছে এপিবি পাথ ট্র্যাভার্স করতে যে টাইম লাগছে সেটা আমরা পেয়ে গেলাম। তো আমাকে যেটা করতে হবে আবার একই রকম জিনিস, যে আমাকে যেটা হচ্ছে ডিটিডিএক্স কে আমাকে জিরো করতে হবে। যদি আমার যে টাইম যেটা লাগে সেটা যদি আমার এক্সট্রিমাম হতে হয় তাহলে আমাকে ডিটিডিএক্স কে জিরো হতে হবে। ডিটিডিএক্স জিরো মানে হচ্ছে আমার এটা, ডিটিডিএক্স জিরো মানে হচ্ছে এটা n1 x মাইনাস x1 বাই স্কয়ার রুট অফ x মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y1 স্কয়ার ইকুয়াল টু এটা। তো এবার আমরা আবার যদি একই রকম ভাবে সাইন থিটা 1 সাইন থিটা 2 যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা এরকম পাবো। একই রকম, এটা মানে রিফ্র্যাকশন আর রিফ্লেকশন একই রকম জিনিস, শুধু তোর ওই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স গুলো জাস্ট আলাদা হবে। এই হচ্ছে ব্যাপার, মানে প্রথমটার ক্ষেত্রে মানে থিটা অ্যাঙ্গেলের যে ব্যাপারটা সেটার ক্ষেত্রে রিফ্লেকশন এবং রিফ্র্যাকশন দুটোই প্রায় একই রকম জিনিস, শুধুমাত্র যেহেতু মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা আলাদা সেই জন্য এখানে যেটা স্নেলস ল আছে, স্নেলস ল আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি n1 sin theta 1 equal to n2 sin theta 2। তাহলে এটা আমরা স্নেলস লটা আমরা ডিরাইভ করতে পারলাম, মানে sin theta 1 by sin theta 2 equal to n2 by n1 মানে 1 mu 2 এরকম কিছু হবে। sin theta কি বলি, sin theta 2 by sin theta 1 equal to n1 by sin theta 1 by sin theta 2 sin theta 1 by n1 equal to n2 by n1। হ্যাঁ, n2 by n1 কি 1 mu 2, n2 by n1 সমান 1 mu, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 1 mu 2 বা 1 into বলতে পারিস, যেহেতু আমরা এখানে n দিয়ে ডিরাইভ মানে n দিয়ে লিখছি আর কি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা 1 into বলা যাবে। হ্যাঁ সেরকম বলতে পারিস, অসুবিধা কিছু নেই। কিন্তু সাধারণত স্নেলস লটা আমরা এইভাবে লিখি n1 sin theta 1 equal to n2 sin theta 2 বা mu1 sin theta 1 equal to mu2 sin theta 2, যেটা তুই বলবি। তো এটা হচ্ছে আমার স্নেলস ল এর ফর্ম। তাহলে স্নেলস লটা আমরা এখানে ডিরাইভ করতে পারলাম। তো এবার এখান থেকে তুই বুঝতে পারছিস যদি আমার রিফ্লেকশনের ক্ষেত্রে কি হচ্ছিল, রিফ্লেকশনের ক্ষেত্রে আমার n1 আর n2 দুটোই সেম ছিল, তাহলে n1 n2 ক্যান্সেল হয়ে যাচ্ছিল, n1 আর n2 দুটোই সেম ছিল যেহেতু সেগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছিল, তাহলে sin theta 1 equal to sin theta 2 মানে theta 1 equal to theta 2 পাচ্ছিলাম, যেটা হচ্ছে আমার রিফ্লেকশনের ক্ষেত্রে। কিন্তু এখানে যেহেতু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দুটো আলাদা মিডিয়াম, সেই জন্য আমার এখানে n1 sin theta 1 equal to n2 sin theta 2 এটা আমরা পাচ্ছি। তাহলে আমরা মানে এই ফর্মে যদি আমরা লিখি তাহলে আমরা মানে সহজে আমরা একটা বলতে পারবো যে মানে ট্রান্সফর্ম করতে পারবো আর কি, যে মানে আমাদের বুঝতে সুবিধা হবে যে যদি আমাদের n1 আর n2 যদি সেম হতো তাহলে সেক্ষেত্রে রিফ্লেকশন হয়ে যেত, তাহলে রিফ্লেকশনের ক্ষেত্রে আমরা theta 1 সমান theta 2 পেতাম। কিন্তু রিফ্র্যাকশনের ক্ষেত্রে যেহেতু n1 আর n2 আলাদা সেই জন্য আমরা এরকম n1 sin theta 1 equal to n2 sin theta 2 এরকম পাচ্ছি। বোঝা গেল দাদা? হ্যাঁ। তাহলে আমরা স্নেলস ল অফ রিফ্লেকশন যেটা মানে রিফ্র্যাকশন যেটা সেটা আমরা ফার্মাস প্রিন্সিপাল থেকে ডিরাইভ করলাম। আর তারপরে যেটা রয়েছে ওই যেটা হচ্ছে ফার্স্ট ল অফ রিফ্র্যাকশন, সেটাও একই রকম, যেমন ফার্স্ট ল অফ রিফ্লেকশন সেটার ক্ষেত্রে যেমন আমরা বলেছিলাম যে সেই একই রকম আর্গুমেন্ট, মানে তুই যদি রিফ্লেকশনটা পড়িস মানে যে কোনো একটা যদি পড়িস ভালো করে তাহলেই তুই আর একটা করতে পারবি। শুধু তোকে মাথায় রাখতে হবে যে রিফ্লেকশনের ক্ষেত্রে মিডিয়াম দুটো সেম হবে, তার জন্য আমার n1 n2 ইকুয়াল টু n, তাহলে ওইগুলো থাকবে না। কিন্তু রিফ্র্যাকশনের ক্ষেত্রে যেটা n1 আর n2 এই দুটো আলাদা, তার জন্য আমাকে এরকম n1 মানে স্নেলস লটা আসবে আর কি। তো এখানে দেখ কি যেটা লেখা হয়েছে যে টু স্ট্রেট লাইনস এপি অ্যান্ড পিবি ইন্টারসেক্টিং অ্যাট পি উইল অলওয়েজ লাই ইন ওয়ান প্লেন। সেটা আমরা প্রথমে যেটা বলেছিলাম যে এপি আর পিবি যদি এরকম হয় তাহলে তো এপি পিবি আর পি এগুলো সব কটা একই প্লেনে থাকবে।
তো আবার ফার্মার প্রিন্সিপাল আমি আমরা বলতে পারি যে দ্য পাথ ফলোড বাই রিফ্র্যাকশন অ্যাট পি অন দ্য প্লেন সারফেস ইমেজ should be minimum, and this will happen when the point P on the refracting surface is such that the plane through APB becomes normal to the surface image. মানে একই রকম যেটা আমরা বলছিলাম যে এই যদি ছবি হয় তাহলে এরকম হতে হবে। এটা তো তোর ধর এটা তো আচ্ছা এটা তো আমি এর ক্ষেত্রে রাখলাম, এটা রিফ্লেকশনের ক্ষেত্রে রাখলাম। রিফ্র্যাকশনের জন্য যে ছবিটা আমরা এখানে আছে, এখানে ছবিটা আছে, তো সেটা যদি হয় তাহলে আমাকে যেটা হতে হবে যে এই এপিবি যে প্লেনটা রয়েছে সেই প্লেনটা কিন্তু এই এমএস এর যে প্লেন যেটা সেই এমএস প্লেনটার সাথে নর্মাল হতে হবে। একই রকম আর্গুমেন্ট যেটা আমরা রিফ্লেকশনের ক্ষেত্রে বলেছিলাম, যদি আমাকে এই এপিবি পাথটাকে মিনিমাম হতে হয় তার জন্য আমাকে ওই এপিবি যে প্লেনে রয়েছে সেই প্লেনটাকে ওই এমএস যে প্লেনটা রয়েছে তার উপর পারপেন্ডিকুলার হতে হবে বা নর্মাল হতে হবে। সেটাই আমরা লিখেছি। কি বলছি, দিস প্লেন মাস্ট কন্টেন দ্য নর্মাল পিএন। তাহলে ওটা যদি নর্মাল হয়, এপিবি যে প্লেনটা রয়েছে সেটা যদি এমএস এর উপর এমএস এর সাথে নর্মাল হয়, তাহলে এমএস এর যে নর্মাল পিএন সেটা তো তাহলে ওই নর্মাল প্লেনটার মধ্যেই থাকবে, তাই তো? হ্যাঁ, তাহলে সেটাই আমরা পেলাম যে ইনসিডেন্ট রে এপি, রিফ্র্যাক্টেড রে পিবি এন্ড দ্য নর্মাল পিএন টু দ্য সারফেস এট পি উইল অলওয়েজ লাই ইন ওয়ান প্লেন। সেটা হচ্ছে ফার্স্ট ল অফ রিফ্র্যাকশন। তাহলে ফার্স্ট ল অফ রিফ্র্যাকশন, ফার্স্ট ল অফ রিফ্লেকশন, এগুলো তো আর্গুমেন্ট সেম, পুরো সেম। আর যেটা ব্যাপার হচ্ছে যে সেকেন্ড ল অফ গুলোর ক্ষেত্রে, সেকেন্ড ল গুলোর ক্ষেত্রে যেটা তোকে মাথায় রাখতে হবে যে রিফ্লেকশনের ক্ষেত্রে তোর মিডিয়াম হচ্ছে সেম। তাহলে আমার সেক্ষেত্রে যেটা আমরা যদি আমরা যদি এরকম ধরে নিই যে আমার জেনারেল হচ্ছে, আমার স্নেলস লটা হচ্ছে আমার জেনারেল ফর্ম n1 sin θ1 = n2 sin θ2, সেটা হচ্ছে রিফ্র্যাকশনের ক্ষেত্রে। তো এবার যদি রিফ্লেকশন হয় তাহলে আমার n1 আর n2 সেম, n1 n2 = 1, তাহলে ওইগুলো n1 n2 আমার ক্যান্সেল হয়ে গেল। তাহলে পড়ে রইল sin θ1 = sin θ2, মানে θ1 = θ2, বা আমরা ওখানে যেটা θ দিয়ে লিখছিলাম তাহলে θ = φ, যেটা হচ্ছে আমার ফার্স্ট ল অফ রিফ্লেকশন, এই সেকেন্ড ল অফ রিফ্লেকশন। তাহলে আমরা সেকেন্ড ল অফ রিফ্লেকশন, সেকেন্ড ল অফ রিফ্লেকশন, ফার্স্ট ল অফ রিফ্লেকশন, ফার্স্ট ল অফ রিফ্র্যাকশন, এগুলো আমরা প্রত্যেক কটা ফার্মার প্রিন্সিপাল থেকে ডিরাইভ করতে পারলাম। এগুলো কি বোঝা গেল তাহলে? হ্যাঁ, আর একটা জিনিস যেটা তোদের মাথায় রাখতে হবে যে মানে আমি যেটা আগে বলছিলাম যে তোদের সিলেবাসে শুধুমাত্র এই হোমোজিনিয়াস মিডিয়াম যেখানে যে তোর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা হচ্ছে কনস্ট্যান্ট, সেই জিনিসগুলোই তোদের সাধারণত কনসিডার করতে বলেছে। তো সেই জন্য এখানে যে এক্সাম্পলগুলো দেওয়া রয়েছে সেইগুলো কিন্তু হোমোজিনিয়াস মিডিয়ামের ক্ষেত্রে, মানে এনটা হচ্ছে কনস্ট্যান্ট। কিন্তু এবার ধর এনটা যদি কনস্ট্যান্ট না হয়, এনটা যদি কোনো একটা ভেরিয়েবল এক্স এর উপর যদি ডিপেন্ড করতো, তাহলে ইন্টিগ্রেশনের বাইরে বার করতে পারতাম না। তো ইন্টিগ্রেশনের বাইরে বার করতে পারতাম না, তাহলে এই ইন্টিগ্রেশনটার মধ্যে এক্স রাখতে হতো আর কি। তাহলে এক্সট্রা ধরে আমাকে যে ইন্টিগ্রেশন যেটা আসতো সেটা আমার করে দেখতে হতো কি আসতো। সেটা একটু মানে একটু কঠিন হতো আর কি। কিন্তু যেহেতু তোদের এখানে কিছু মানে তোদের সিলেবাসে কিছু লেখা নেই, বা তোদের আগের বারের কোশ্চেনেও দেখেছি যে এরকম তোদের সব দেয়নি, মানে যে এরকম নন হোমোজিনিয়াস ইনহোমোজিনিয়াস মিডিয়াম বা এখানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে ভেরিয়েবল এর সাথে, তো সেরকম কিছু প্রবলেম যেহেতু তোদের দেয়নি, তো আমি এটা ধরে নিচ্ছি যে তোদের শুধুমাত্র হোমোজিনিয়াস মিডিয়ামের জন্যই বলা হয়েছে। তো এই হচ্ছে তোদের তাহলে হোমোজিনিয়াস মিডিয়ামের জন্য যে লস অফ রিফ্লেকশন আর লস অফ রিফ্লেকশন আমরা প্রুফ করতে পারলাম। তো এটা কি তাহলে আজকে যে মানে যেটুকু বললাম সেখান থেকে কি কোনো অসুবিধা আছে? দাদা বলছি ওই জন্যই আমরা যখন ছোটবেলায় প্রতিফলন প্রতিসরণ কাকে বলে পড়তাম তখন লিখতাম সমসত্ব স্বচ্ছ মাত্রার মধ্যে দিয়ে আলো প্রস্তুতি দিতে, মানে ওই কারণেই বলা হতো হোমোজিনিয়াস। কেননা এখানে যদি ইনহোমোজিনিয়াস হয় তাহলে তোর তো মানে এই জিনিসটা আসবে না হয়তো, কেননা এখানে তোর তো তুই এখানে তো ইন্টিগ্রেশন করার দরকার পড়ছে, তুই একবারে এখান থেকে দেখে ছবি থেকেই দেখে বুঝতে পারছিস। কিন্তু এটার ক্ষেত্রে যেটা মানে আসলে টিএফটা কি, এটার ক্ষেত্রে টিএফটা তো আসলে হচ্ছে স্কোয়ার রুট অফ ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই স্কোয়ার, তাই তো? এটা হচ্ছে আসলে ডিএস, কার্টেসিয়ান কোঅর্ডিনেট। হ্যাঁ, এবার তুই এখানে ইন্টিগ্রেশন করে তুই এটা পেয়ে যাচ্ছিস x - x1 হোল স্কয়ার বা 5/1 কিন্তু যদি তোর এখানে যদি আরেকটা x থাকতো আর কি, ধর এখানে যদি একটা x ts হতো, তাহলে x ts হলে কিন্তু তোকে তাহলে কিন্তু ইন্টিগ্রেশনটা তোকে অন্যভাবে করতো, মানে এখানে কিন্তু তাহলে একটা x থাকতো, তাহলে x থাকলে তুই তাহলে এরকম ডাইরেক্ট লিখতে পারতিস না, তাহলে তোকে ইন্টিগ্রেশনটা করতে, এখানে তুই ইন্টিগ্রেশনটা ছাড়াই মানে ইন্টিগ্রেশনটা করলেও তুই এটাই পাবি, কিন্তু ইন্টিগ্রেশনটা ছাড়াই তুই এখানে মানে জাস্ট ছবিটা দেখেই বলতে পারছিস যে এই লেন্থটাই হবে, এপি লেন্থটাই হচ্ছে তোর এটার ভ্যালু হবে। কিন্তু এক্ষেত্রে কিন্তু তোকে ইন্টিগ্রেশনটা করতে হতো এবং করে যে ভ্যালুটা আসতো সেইটা লিখতে হতো।
বোঝা গেল? আজকের পড়ানোটা থেকে কি কোনো অসুবিধা আছে? না। বেশ, তাহলে যেটা বলবো যে তোরা তাহলে এই পার্টটা লিখতে থাক, মানে এটা খুব স্মল পার্ট। পরের দিন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে কার্ভ সারফেসে যে তোর রিফ্র্যাকশন আর রিফ্লেকশন যেটা, সেটা আমি বলবো। তো এই পার্টটা তো আশা করছি আর অসুবিধা হওয়ার কথা নয়, এটা খুবই ছোট পার্ট এবং খুবই সহজ আর কি। তো যেটা আমি বলবো যে এইগুলো কিন্তু তোরা দেখে রাখ, কেননা তোদের পরীক্ষাতে কিন্তু এইরকম টাইপেরই প্রশ্ন দেবে, মানে পুরো একদম স্ট্রেট ফরওয়ার্ড তোকে দেবে যে এরকম এগুলো ডিরাইভ করো, যে লস অফ রিফ্লেকশন এবং লস অফ রিফ্র্যাকশন ফার্মার প্রিন্সিপাল থেকে ডিরাইভ করো। তো তাহলে বুঝতে পারছিস যে এইগুলো যেগুলো বললাম সেগুলোই তোর হচ্ছে একটা প্রশ্ন। তো এগুলো তোরা মোটামুটি একটু দেখে রাখ। কিন্তু যেহেতু শুরু হয়ে গেছে, যেহেতু ক্লাস শুরু হয়ে গেছে, তো সেই জন্য তোরা একটুখানি মোটামুটি একটু দেখে রাখ বা একটু প্র্যাকটিস করে রাখ, তাহলে হয়তো পরে সুবিধা হবে। বেশ, যদি তাহলে আর কারোর কিছু বলার না থাকে তাহলে আজকে এখানেই তাহলে শেষ করবো। বেশ, তাহলে যদি কারোর কিছু বলার না থাকে তাহলে তোরা লিভ করতে পারিস।